আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা। ওপস সরি, শুধু ভালোবাসার মরশুমের বন্ধুরা বললে তো চলবে না। নমস্কার গল্পের মরশুমের শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তবে আজ কথা দিচ্ছি একটু বেশি ভালো থাকবে, কারণ আজ প্রথমবার আমাদের চ্যানেলে ব্যাক টু ব্যাক দুখানা স্টোরি। ঠিক ধরেছ, একটা গল্প শেষ হতে না হতেই আর একটা গল্প শুরু হয়ে যাবে। তাই আজ রাত্রিটা বেশ জমে যাবে। কি ডিনার কমপ্লিট করে তৈরি তো সবাই? চলো আমরাও কিন্তু গল্প বলার জন্য একেবারে তৈরি। তবে তার আগে একটা বিশেষ ঘোষণা। আজ কিন্তু একটা নয়, দুটো প্রশ্ন থাকবে গল্পের একদম শেষে। আর যারা গল্পের শেষে ওই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে সঠিক দেবে, শুধু তাদের নাম ঘোষণাই নয়, তাদের প্রথম 3 জনকে আমরা পাঠাবো আমাদের তরফ থেকে কিছু সারপ্রাইজ গিফট। কি মজা লাগছে শুনে? তাহলে তো পুরো গল্পটা, মানে দুটো গল্প, মন দিয়ে শুনতে হবে। তাই আজকে আর এটা সেটা বলে সময় নষ্ট করব না। চলো শুরু করব প্রথম গল্প, নষ্ট নীর। গল্পের লেখিকা অন্তরা হাজরা। গল্প পাঠে আমি প্রীতম তো আছি, হয়তো সঙ্গে কোথাও কোথাও অন্তরাও থাকবে। তবে অন্যান্য চরিত্রে অন্তরা আর আমি, মানে অন্তরা আর আমি প্রীতম, আমরা দুজন তো আছি, সঙ্গে থাকছে সৌরভ এবং শুক্লা। শুরু করছি আজকের প্রথম গল্প, নষ্ট নীর। শনিবারের সকাল মানেই চন্দনপুরের ব্যস্ত রবীন্দ্র সরণির মোড়। চারপাশে গাড়ির হর্ন, লোকজনের কোলাহল আর ঠেলা গাড়ির টুংটাং শব্দ। আজ বাজারে আসতে একটু দেরি হয়ে গেছে মৌমিতার। আজ ওর নিজের নিরামিষ খাওয়ার দিন হলেও বাড়িতে আমিষ রান্নার পাট চোকাতেই হয়, কারণ ওর হাজব্যান্ড কৌশিক আমিষ ছাড়া দুপুরের ভাত বাবুর মুখে রুচবে না। তাই রবিবারের মাংসটাও আজই কিনে ফেলতে হয়েছে। বহু কষ্টে ইলিশ মাছটার দাম একটু কমাতে পেরে সবেমাত্র একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলছিল ও। ঠিক তখনই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো। আরে মৌ! চমকে ঘুরে তাকালো মৌমিতা। যাকে সামনে দেখলো তাকে দেখে তো চক্ষু চড়ক গাছ। কত বছর পর দেখা, মুহূর্তের আনন্দ আর বিস্ময় একসঙ্গে উপচে পড়ল মৌমিতার গলায়। দৌড়ে গিয়ে মৌমিতা বলে উঠল, আরে কুশল, কেমন আছিস? ভালো আছিস তো? কতদিন পরে বলতো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তা প্রায় কত বছর হবে বলতো? এই তোর বিয়ের দিন সেই শেষবার দেখা হয়েছিল, তাই না রে? হ্যাঁ, তাহলে তো ধর দেখতে দেখতে 7 বছর হয়ে গেল। বাপরে, কি আনন্দই করেছিলি বল তোরা। তা তো করবই। তুই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই আর পড়াশোনাটা কন্টিনিউ করলি না, সোজা গিয়ে বসলি বিয়ের পিঁড়িতে। বাপরে তারা, কি করব বল, প্রেমে পড়ে গেলাম তো তোদের কৌশিকদার, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝেছি। বাপরে বাপ, তোর সেই প্রেম আর বিয়ের তারা আমাদের ব্যাচের সবার মনে আছে। তা এই 7 সকালে বাজারের ব্যাগ হাতে হন্তদন্ত করে কি করছিস বলতো? সকালে বাজারে মানুষ কি করতে আসে? বাজার করতেই এসেছি। আর তুই একে মোটেই 7 সকাল বলিস না ভাই, এখন 9:30 বাজে। আরে ধুর, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, তাই ওখানে এখন সবে ভোরবেলা, বুঝলি? বলিস কি, তুই এখনো ব্যাঙ্গালোরেই আছিস? হ্যাঁ রে। এই তোর মনে আছে আমরা পড়াশোনায় তোদের থেকে একটু পিছিয়ে ছিলাম বলে অনেকে বলতো আমরা নাকি জীবনে কিচ্ছু করতে পারবো না। দেখ, আমি কিন্তু গ্র্যাজুয়েশন করে MBA করে এখন দিব্যি চাকরি করছি। জানি তো রে,
সোশ্যাল মিডিয়াতে তোদের সব অ্যাক্টিভিটি তো দেখতে পাই। আচ্ছা, তার মানে স্টক করো কিন্তু মেসেজ করো না, তাই তো? আর বলিস না ভাই, সংসার সামলানোর এত চাপ, তার উপর তোদের কৌশিকদা আমাকে ছাড়া তো এক পাও নড়তে পারে না। ও বাবা, এই রে, দেখেছিস 9:45 বেজে গেল। এবার দেরি হলে সব কাজ গন্ডগোল হয়ে যাবে। আরে ধ্যাত তোর কাজ, এতদিন বাদে দেখা হলো। এই চল না কোথাও একটু বসে কফি খাওয়া যাক। আরে তুই এখন আছিস তো কয়েকটা দিন নাকি? হ্যাঁ তা আছি, ওই ধর দিন 10 মতো আছি। আসলে জানিস তো বাবা মারা গেছেন, তারপর থেকে তো মা একা হয়ে পড়েছিলেন। এবার সব গুছিয়ে গাছিয়ে মাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যাব ঠিক করেছি। এই তাহলে শোন না, সোমবার বিকেলে দেখা করি। সোমবার? আরে মনে নেই সেই কলেজে আমরা ফার্স্ট ইয়ারে রেজাল্ট বেরোনোর পর একটা ক্যাফেতে গিয়ে বসেছিলাম? এই হ্যাঁ হ্যাঁ মনে আছে, সেই তুই আমি সিদ্ধার্থ, তারপর আরো কে যেন ছিল, পল্লবী। শোন না, ওখানেই তাহলে যাই। ওখানে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার শিওর আসবি তো? হ্যাঁ রে, আসবো। এই তোর কিন্তু ঢপ দেওয়া অভ্যেস আছে আমি জানি। আচ্ছা এক কাজ কর, তোর ফোন নাম্বারটা আমাকে দে দে, বল। আরে ভাই শোন, এখন ফোন নাম্বার আমার মনে নেই, আমার মাথায় কিছু থাকে না, সারাদিন সংসার করে মাথা খারাপ হয়ে গেছে। তুই সোমবার বিকেলে 4:30টায় ক্যাফের সামনে চলে আসিস, আমি ঠিক পৌঁছে যাব। এই কি বলছিস এই এসব? চলি দেরি হয়ে যাচ্ছে। আরে ফোন নাম্বারটা, এই শোন সাবধানে যাস, অত তাড়াহুড়ো করে কিন্তু কাজ নেই কোনো। দুপুর তখন 2টো বেজে গেছে। আজ রান্না করতে বড্ড দেরি হয়ে গেছে। সকালবেলা কুশলের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়ায় মনটা আজ দারুণ ফুরফুরে ছিল, কিন্তু এখন ঘড়ির কাঁটা দেখে বুকটা রীতিমতো ছ্যাঁত করে উঠছে। কৌশিক খেতে বসে ঠিক দুপুর 2:30টায়, আর একটুও দেরি হলেই আবার শুরু হবে ওর বিরক্তি। এসব ভাবতে ভাবতে সবেমাত্র কড়াই থেকে ভাজা ইলিশ মাছটা প্লেটে তুলতে যাবে মৌমিতা, ঠিক তখনই পিছন থেকে ডাক শুনতে পেল। কি হলো মৌ, দুপুর 2:30 বেজে গেল, এখনো ভাত বাড়োনি? কৌশিকের গলার শব্দ শুনে রীতিমতো চমকে উঠল মৌমিতা। ভয়ের চোটে ওর হাত থেকে কড়াইয়ের খুন্তিটা সশব্দে মেঝেতে পড়ে গেল। এই যা, পড়ে গেল। দাঁড়াও, আসছি, এক্ষুনি আসছি। কেটে গেল আরো 2টো দিন। আজ সোমবার। চটপট দুপুরের খাওয়া দাওয়া সেরে নিজেকে গুছিয়ে 4:30টার মধ্যেই ক্যাফের সামনে এসে পৌঁছলো মৌমিতা। কলেজের সেই চঞ্চল ছটফটে মৌমিতা আর আজকের মৌমিতার মধ্যে অনেক তফাৎ। এখন আর সালোয়ার কামিজ পরাই হয় না, কারণ ওর হাজব্যান্ড ওকে শাড়ি পরাতেই বেশি পছন্দ করে। কৌশিক খুব একটা বেশি মেকআপ পছন্দ করে না, তাই সাজগোজ করাও প্রায় ছেড়েই দিয়েছে মেয়েটা। বিউটি পার্লারে যাওয়ার মতো ফুরসত বা সময় না, আজ আর কোনোটাই ওর নেই। সারাদিন রান্নাঘর আর সংসার সামলাতে সামলাতেই কেটে যায়। ওর হাতের নখগুলোও আজকাল রান্নার মশলায় কিছুটা হলদেটে থাকে। তবে এই জীবনটাকে ও বড্ড ভালোবাসে। আসলে ও তো এমনটাই চেয়েছিল, সংসার করবে। কৌশিককে ভালোবেসেই বিয়ে করেছিল। একটা ভালো মনের মানুষ, ভালো বেতনের চাকরি করে, বছরে 2-1বার একটু লং ট্রিপ, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ব্যাস, এর চেয়ে বেশি কী বা চাওয়ার থাকতে পারে। এইসব নানান কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল মৌমিতা। কখন যে কুশল এসে পাশে দাঁড়িয়েছে একেবারে খেয়ালই করেনি। হেই কিরে, কতক্ষণ? এক গাল হেসে কুশল দাঁড়ালো সামনে। ছেলেটা ঠিক আগের মতোই আছে, শুধু একটা বয়সের ছাপ আর পরিণত ছোঁয়া এসেছে। সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখে চশমা আর মুখে সেই মন ভোলানো হাসি। কলেজে ওর হাসিতে যে কত মেয়ে ফিদা ছিল। যদিও মৌমিতা জানত কুশল নিজেই কলেজে বিশেষ একজনকে বড্ড পছন্দ করত। এদিকে কুশলকে সামনে দেখেই একটু দুষ্টুমি করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাঁড়ালো মৌমিতা। আরে এই কিরে,
আমায় দেখে আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়াচ্ছিস যে বাড়ি? কে কে আপনি? ঠিক চিনতে পারলাম না তো। এই মো, আমি কুশল। আমায় চিনতে পারছিস না? ইয়ার কি হচ্ছে? এখন 4:45 বাজে। আমি যার সঙ্গে দেখা করতে এসেছিলাম তার আসার কথা ছিল ঠিক 4:30। ও বাবা, সেই এক রকম পাংচুয়াল আছিস না? সরি রে, সরি। আসলে আজ একটা ওই অফিস মিটিংয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম। জানিস তো, ছুটি হলেও কি ওই ওয়ার্ক ফ্রম হোম, ওটা তো চলছেই। শান্তি নেই, বুঝলি, শান্তি নেই। রাগ করিস না, চল না ভিতরে যাই, বাইরে বড্ড গুমোট গরম। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, তবে সাবধান, নেক্সট টাইম যেন এমনটা না হয়। বাবা রে বাবা, তুই আবার আমাকে এমন ভাবে ধমকাচ্ছিস যেন আমি তোর সঙ্গে প্রতিদিন দেখা করতে আসবো। হ্যাঁ ঠিক আছে, এই 10 দিনে তুই যতবার দেখা করতে বলবি আমি ততবারই আসবো। ব্যাস, আর কথা নয়, তুই ভেতরে চল। সত্যি তো? সত্যি, চল চল। এরপর দুজনে মিলে একসঙ্গে ক্যাফের কাঁচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। টেবিলে বসেই দুটো কোল্ড কফির অর্ডার দিল, আর তারপর হাজারো পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে শুরু করে দিল ওরা। হ্যাঁ রে, ওই যে ওই টেবিলটা চিনতে পারছিস? ওই কোণের টেবিলটায় বসে আমরা রেজাল্ট সেলিব্রেট করেছিলাম। বাবা, তুই তো ফার্স্ট ক্লাস পেয়েছিলি, আর আমি একটুর জন্য ফার্স্ট ক্লাসটা মিস হয়ে গিয়েছিল, সেকেন্ড ক্লাস। মনে থাকবে না আবার? তুই তো সেদিন বলেছিলি, মৌ তুই প্রফেসর হবি আর আমি তোর কলেজের দারোয়ান। কিন্তু তোর প্রফেসরও হওয়া হলো না, আর আমার দারোয়ান হতেও হলো না। আমি এখন ব্যাঙ্গালোরে, ওখানের লাইফস্টাইলটাই অন্যরকম। সকাল 7টায় অফিস, সারাদিন ল্যাপটপ, সন্ধেবেলায় জিম, উইকেন্ডে নন্দী হিলস, কখনো বা। বাহ, তোর লাইফটা তো দারুণ সেট হয়ে গেছে রে। ফ্ল্যাট কিনেছিস দেখলাম। হ্যাঁ, গত বছর 2 BHK। ওখানে 2 BHK এর যা দাম, ওই জন্যই তো মাকে নিয়ে ওখানেই চলে যাব ভাবছি। তোর খবর বল, চন্দনপুরে সব কিছু কেমন চলছে? সেই আগের মতোই আছিস তো? আড্ডা, গান? দূর, আমার আর আড্ডা। আমার তো এখন সংসারী ধর্ম, সংসারী কর্ম। সকালে উঠে কৌশিকের টিফিন, তারপর বাজার, রান্না, ঘর গোছানো। কৌশিক বলে আমি নাকি সংসারটা খুব সুন্দর করে গুছিয়ে রাখি, আমাকে ছাড়া তোর একদিনও চলে না। বাবা, রীতিমতো গিন্নিমা হয়ে গেছিস। হ্যাঁ, বুঝলাম। নে কফি। আচ্ছা, তোর সেই গানের ক্লাস, তুই তো দারুণ গান করতি। ওই আর কি, কৌশিকের আবার একটু নিরিবিলি পছন্দ, জানিস তো। ও আচ্ছা। বলে বাইরে গান শিখতে যাওয়ার কি দরকার, ঘরেই তো গুনগুন করতে পারো। আসলে ও চায় আমি সবসময় বাড়িতেই থাকি, আমাকে ছাড়াও এক মুহূর্ত থাকতে পারে। বাবারে বাবারে, ভালোবাসা। কথা বলতে বলতে মৌমিতা হাতটা একটু ঘুরিয়ে কফির গ্লাসটা যেই ধরতে গেল, কুশলের চোখটা আটকে গেল ওর বাঁ হাতের কবজির ঠিক ওপরে। প্রায় 3 ইঞ্চি লম্বা একটা টাটকা পোড়া দাগ, চারপাশটা লাল হয়ে ফোস্কা পড়ে আছে। কুশল খানিকটা চমকে ওঠে। এই মৌ, 1 মিনিট, তোর হাতটা এভাবে পুড়লো কি করে? ইস, দেখি দেখি কতটা পুড়ে গেছে। আর বলিস না, দেখ না কিরকম ফোস্কা পড়ে গেছে। কাল ওই ইলিশ মাছ ভাজছিলাম, বেখেয়ালে কড়াইটা উল্টে। ছাড়ো সব, তুই বল না। হ্যাঁ রে, বিয়ে করেছিস? কি করে করব? তুই তো করলি না। কি করব বল? তুই যখন প্রপোজ করলি তখন আমি কৌশিককে হ্যাঁ বলে দিয়েছি, না হলে তো তোকেই করতাম। আমাকেই করতো নাকি? এই সিরিয়াসলি বল না, বিয়ে করিসনি? এখনো করিনি, তবে করব। মা ওই ভালো মেয়ে দেখছে। এই শোন, তোর বোন থাকলে বলিস না। হ্যাঁ, আমার বোন? দূর দূর, আমার বোন কবে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, 2 ছেলেও তো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি?
ওইটুকু মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো? হ্যাঁ বাবা। রে, তার উপর আবার তার ছেলে মেয়ে দুখানা। এই বাই দা ওয়ে, তোর কটা ছেলে মেয়ে রে? জিজ্ঞেসই করা হয়নি। না রে, আমার এখনো ছেলে মেয়ে মানে আমরা এখনো নিইনি। ও আচ্ছা, হ্যাঁ ভালোই করেছিস। ছেলে মেয়ে হলেই এক্সট্রা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওটাই তো বলে কৌশিক। আর তাছাড়া খরচাও তো প্রচুর। বাপরে তারপর আমি সারাদিন সংসারের কাজে ব্যস্ত, অফিসে। বাচ্চা হলে দেখাশোনা করার তো কেউ নেই না। তা ঠিক, কিন্তু কেন? তোর মা? না না, মা বাড়িতে তো মানে মা তো সময় পায় না আর কি আসার। আর তাছাড়া কৌশিকটাও না ঠিক পছন্দ করে না তোদের, কৌশিকটা আর কি নিজের দায়িত্ব অন্যকে দেওয়া আর কি, ওই আর কি। সবই তো বুঝলাম, কিন্তু তোর কথা কিছু বল। মানে তুই চাকরিটা করলি না কেন? তোর তো ইচ্ছে ছিল স্কুলে পড়াবি কিংবা কলেজে প্রফেসরি করবি, বিএড করবি বলেছিলি, রাইট? হ্যাঁ, আরে কৌশিক তো বলে চাকরি করতে, কতবার বলে মৌ তোমার ট্যালেন্ট আছে, কিন্তু আমি চাকরি করলে সংসারকে দেখবে বল? কৌশিক সারাদিন অফিস করে এসে যদি দেখে ঘর অগোছালো, রান্না বান্না হয়নি, ওর তো কষ্ট হবে না? ও আমাকে এত ভালোবাসে, এত এত কিছু আমার জন্য করে, এটুকু যত্ন তোর প্রাপ্য। আমি বাইরে বেরোলে ওর আবার ঘরে মনও বসে না, তাই তাই আমি নিজেই চাকরিটা আর কি করিনি। শুধু তাই বলে সংসার আর কৌশিক? হ্যাঁ রে, তুই নিজেকে কোথায় হারিয়ে ফেললি বলতো? মানে দেখেছিস আয়নায় নিজেকে? একবার ভালো করে আয়নায় গিয়ে দেখবি, চোখের তলায় কালি পড়ে গেছে। সেই ছটফটে সুন্দর মৌমিতা কোথায় হারিয়ে গেল বলতো? সেই যে চুল খুলে এলোমেলো করে কলেজে আসতিস, বাপরে বাপ, হাসি ঠাট্টা মজা। হ্যাঁ রে, তোদের কৌশিকদাও তো তাই বলে, বলে মৌ তুমি একদম নিজের খেয়াল রাখো না। জানিস, ও তো আমাকে ছাড়া কোথাও বেরোতেও চায় না। আমি একটু বাজার গেলেও বারবার ফোন করে, কোথায় আছো, কখন আসবে, আমাকে চোখে হারায়। আসলে শাড়ি পরাটা ওই পছন্দ করে, আর মেকআপ মানে ন্যাচারাল বিউটিটাই তো সবচেয়ে সুন্দর বল। ও বলে কি করব সেই জন্য। মৌমিতা বলেই চলেছে এক টানা, প্রত্যেকটা বাক্যে শুধু কৌশিকের প্রশংসা। একটু বেশি জোর দিয়ে, একটু বেশি বুঝিয়ে যেন কৌশিককে খুব ভালো প্রমাণ করতে চাইছে, যেন কাউকে বিশ্বাস করাতে চাইছে যে কৌশিক ওকে কতটা ভালো রেখেছে। আচ্ছা, কাকে বিশ্বাস করাতে চাইছে? কুশলকে নাকি নিজেকে? অবশ্য কুশল সব কিছু চুপ করে শুনছে, শোনা ছাড়া এই মুহূর্তে ওর কি বা করার আছে। তবে ওর চোখে একটা অস্বস্তি। সামনে বসা মেয়েটা হাসছে, কিন্তু হাসিটা ঠিক ভিতর থেকে আসছে বলে মনে হচ্ছে না। হাতের হলদেটে নখ, পোড়া দাগটা আড়াল করার চেষ্টা, ঘড়ি দেখার তারা, সবকিছুই কুশলের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না। মৌ, তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবো না কেন, ভীষণ ভালো আছি। কৌশিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপারে। সত্যি বলছি, আমি ভীষণ ভালো আছি। ভালো আছিস। ক্যাফের ঠান্ডা হাওয়াতেও মৌমিতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বাইরে বিকেলের আলো ক্রমশ নরম হয়ে আসছে। কুশল একটু ঝুঁকে বসলো, তারপর বলল, ঠিক আছে, এলাম যখন কৌশিকদার সঙ্গেও একবার দেখা করব। চল তাহলে, কাল তো হবে না, পরশু তোর বাড়ি আসি। সেই কতদিন কৌশিকদার সঙ্গে আড্ডা হয়নি। আসবি? কিন্তু কি করে আসবি? কৌশিক তো বাড়িতেই থাকবে না, ও তো অফিস ট্যুরে যাবে। অফিস ট্যুর? কবে? এই তো পরশু ভোরেই তো বেরোবে। আচ্ছা, পরশু ভোরে বেরোবে। আচ্ছা, ফিরবে কবে?
না মানে আমি তো ধর আরও 9 করে 9 দিন আছি, তার মধ্যে তো নিশ্চয়ই ফিরে আসবে, তারপরেই যাই তাহলে। আরে না না, ওর অনেক দিন লাগে, 5-7 দিন লেগে যায়। তুই তো 10 দিন বাদে চলে যাবি। হুম, তা ঠিক, তবু যাওয়ার আগে একবার। আরে ঠিক আছে ঠিক আছে, এবার না হোক পরের বার দেখা হবে, তখন কৌশিকও থাকবে। ও তো তোকে খুব পছন্দ করে, তোর কথা শুনেছে, তুই গেলেও খুব খুশি হবে। এই কথাগুলো একটা না বলে যেন হাঁপ ছেড়ে বাঁচল মৌমিতা। প্রসঙ্গ ঘোরানোর জন্য তাড়াতাড়ি মেনু কার্ডটা টেনে নিল নিজের দিকে। নে নে, এবার দুটো ফিশ ফ্রাই অর্ডার কর তো, কতদিন ফিশ ফ্রাই খাইনি। ওমা, কেন ফিশ ফ্রাই খাসনি কেন? আর বলিস না, কৌশিক তো ভেটকি মাছ খায় না, আমাকে বলেছে, কিন্তু আমি বারণ করি। একা একা আমার জন্য শুধু শুধু অত দামি মাছ, ওই বাইরে গেলে কোথাও খাই। তুই তুই বল না, দুটো ফিশ ফ্রাই বল। আর হ্যাঁ, এটা কিন্তু আমি খাওয়াচ্ছি বলে দিলাম। কৌশিক আমাকে বারবার বলে পাঠিয়েছে যেন যেন আমি খাবারের টাকাটা দিই। কুশল আর কিচ্ছু বলল না, ওয়েটারকে ডেকে দুটো ফিশ ফ্রাই অর্ডার দিল। মৌমিতা তখন বাচ্চা মেয়ের মতো উৎসাহে এদিক ওদিক তাকাচ্ছে। ফিশ ফ্রাই চলেও এলো, গরম গরম ধোঁয়া ওঠা। মৌমিতা প্রায় ঝাঁপিয়ে পড়ল। কি গন্ধ! নে নে, খা খা। কিন্তু প্রথম কামড় দিতেই ওর হাতটা আবার থেমে গেল। পুরা জায়গাটায় টান লেগেছে। আস্তে করে অন্য হাতে কাঁটা চামচটা ধরল। কুশল সবটাই দেখছিল। মেয়েটা একটু অস্বাভাবিক ব্যবহার করছে, কথা বলছে খুব, কিন্তু সব কথাই ঘুরে ফিরে কৌশিকের প্রশংসায় এসে শেষ হচ্ছে। আগের মৌমিতা আর এখনকার এই মৌমিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগের মৌমিতা ছিল ছটফটে, চোখে মুখে কথা বলতো, হাসলে গোটা কলেজ শুনতে পেত। আর এই মৌমিতা কেমন যেন ভয়ে ভয়ে বসে আছে, কথাগুলোও কেমন যেন অসংলগ্ন, একটু বেশি বেশি কিছু দেখানোর বোঝানোর চেষ্টা। বাড়িতে যাওয়ার কথা বলতেই ওই ঘাবড়ে যাওয়া, কৌশিক নেই শুনেও নিশ্চিন্ত না হওয়া, বরং যেন আরও ভয় পাওয়া। একটানা মেয়েটা খেয়ে যাচ্ছে। কুশলের মনে পড়ে গেল এই মৌমিতাকেই একদিন মন থেকে বড্ড ভালোবেসেছিল ও। কলেজের সেকেন্ড ইয়ারে লাইব্রেরির পিছনে বলবে বলবে করেও সেদিন বলা হয়নি। তারপর যখন শুনল কৌশিকের সঙ্গে অ্যাফেয়ার, নিজে থেকেই সরে গিয়েছিল কুশল। ভেবেছিল মেয়েটা সুখে থাকবে, ভালো ছেলে, ভালো চাকরি করে, কিন্তু আজ না, কিছু তো একটা গন্ডগোল আছেই। মৌমিতা নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। ওর হাতের দাগটা তো শুধু কড়াইয়ের তেলে ফোসকা পড়ে হতে পারে না। আর কৌশিক তার ট্যুর পরশু ভোরে 7-8 দিনের আগে ফিরবে না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা বেশ, ফিশ ফ্রাইটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। আচ্ছা শোন, পরশু থেকে তো তোর হাজব্যান্ড থাকছে না বললি, তাহলে এক কাজ করি, ওই পরশু বিকেলে তো ফাঁকাই আছিস, আমরা বরং নদীর ধারে সেই ঘাটের কাছে যাই, আগের মতো। যাবি? হ্যাঁ, কেমন যেন ঘাবড়ে গেল মেয়েটা। হাত থেকে কাঁটা চামচটা শব্দ করে প্লেটের ওপর পড়ে গেল। রাত তখন প্রায় 1টা। মৌমিতাদের দোতলার ডাইনিংয়ে তখনও আলো জ্বলছে। রান্নাঘরের টেবিলে দুটো থালা ঢাকা দেওয়া, একটায় মাংসের ঝোল আর একটায় দুটো রুটি আর একটু আলু ভাজা, ওই নিজের জন্য সরিয়ে রাখা। ডাইনিংয়ের চেয়ারে বসে ঢুলছে মৌমিতা। এখনো বাড়ি ফেরেনি কৌশিক। তখন প্রায় 1:15। দরজায় একটা আওয়াজ হলো। কলিং বেল বাজায় না, দরজা খোলা রাখতে হয়, কারণ অপেক্ষা করতে একেবারে পছন্দ করে না কৌশিক। তাই মেইন দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। চোখ দুটো লাল টকটকে, মুখ থেকে একটা বিশ্রী মদের গন্ধ বেরোচ্ছে। সারা দিনের পর আবার
মৌমিতা তাড়াতাড়ি আঁচলটা ঠিক করে এগিয়ে গেল। এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বাড়ছি। না, কৌশিক ও প্রান্ত থেকে কোনো উত্তর দিল না, শুধু চেয়ারটা টেনে বসে পড়ল। মৌমিতা কড়াই থেকে মাংসটা বেড়ে থালায় দিল, ঠিক গুনে গুনে 4 পিস। কৌশিক ভাতটা একবার নেড়ে চেড়ে দেখল, তারপর তাকালো মাংসর বাটির দিকে। কটা মাংস দিয়েছিস? 4 পিস, 4 পিস তো দিলাম। 4 পিস? সকালে 8 পিস এনেছিলাম না? বাকি 4 পিস কোথায় গেল? ওই তো কড়াইতেই আছে, তুমি খাও না, লাগলে আবার দেবো তো। 1 2 3 এই 4। হ্যাঁ, 4টেই তো। তা কড়াইতে আছে বলছিস নাকি গিলে নিয়েছিস? আমি না না, আমি খাইনি, বিশ্বাস করো, আমি তো আজকে নিরামিষ। তাহলে কি বাপের বাড়িতে পাঠিয়েছিস? তোর ওই ভিখিরি বাপের বাড়িতে? না না, কি বলছো কি তুমি? আসলে ওই ভবানীর ছেলেটার খুব জ্বর, তো বলেছিল ছেলেটা কিছু খাচ্ছে না, তাই ওকে 2টো মাংস দিয়ে একটু স্টু বানিয়ে দিয়েছিলাম। ব্যাস, কথাটা শেষ হওয়ার আগেই কৌশিক থালাটা তুলে ছুঁড়ে মারল মেঝেতে। ঝনঝন করে থালাটা উল্টে ভাত, মাংস, ঝোল, আলু সব ছড়িয়ে গেল গোটা ঘরময়। আমি কাজের লোকের জন্য রোজগার করি, আমার পয়সার মাংস তুই কাজের লোককে বিলোবি? তোর এত বড় সাহস! কেন কেন এরকম করছো? ছেলেটার তো জ্বর ছিল, তাই। চুপ, একদম চুপ। যা, এক্ষুনি যেটা নিজের জন্য রান্না করেছিস সেটাই নিয়ে আয়, ওটাই খাবো আমি। আমি তো নিজের জন্য মাংস রাখিনি, আমি ওই আলু ভাজা আর রুটি রেখেছি খাবো বলে। তাই নিয়ে আয়, তাই খাবো। মাংস তো কড়াইতে এখনো আছে, ওখান থেকে তোমায় দিচ্ছি তো। হ্যাঁ, ওটা তো খাবোই, আগে তোর রান্নাটা খাবো, তারপর ওটা। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই আমার থেকে লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খাবি আর আমাকে বাসি ভাত গেলাবি? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি নিয়ে আয়। কেন এরকম করছো? আমি তো বলছি ইচ্ছা করে দিইনি। ভবানী বলল ছেলেটার জ্বর, ও খেতে চাইছে না, তাই। বললাম তো নিয়ে আসতে, কানে যাচ্ছে না কথাটা? মৌমিতা দ্রুত রান্নাঘরে চলে গেল। আঁচল দিয়ে চোখটা মুছে নিজের জন্য রাখা ঠান্ডা হয়ে যাওয়া 2টো রুটি আর একটু আলু ভাজা এনে টেবিলে রাখল। কৌশিক নিমেষে টেনে নিল সেটাও, একটা রুটি ছিঁড়ে মুখে পুড়েও দিল। শোন, খাবার হলো লক্ষ্মী, নষ্ট করতে নেই। যা, যে থালাটা ছুঁড়ে ফেলে দিয়েছি ওখান থেকে মাংস আর ভাতটা কুড়িয়ে খেয়ে নে, একটা কণা ভাতও যেন পড়ে না থাকে। মৌমিতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, যদিও এসব নতুন কিছু নয়। রোজ এই চোখের জলেই তো পেট ভরাতে হয় ওকে। প্রথম প্রথম কিন্তু এমনটা ছিল না। বিয়ের পর প্রথম 2টো বছর কৌশিক ছিল অন্যরকম মানুষ। যবে থেকে এই নেশাটা শুরু করেছে তবে থেকেই এই অদ্ভুত ব্যবহার। শুধুই কি মদ? তাছাড়া আরো কত নিষিদ্ধ নেশা নামও শোনেনি মৌমিতা কোনোদিন। প্রেম করে বিয়ে, বাপের বাড়িরও সেরকম পরিস্থিতি নেই যে চলে যাবে। আর কৌশিককে ভালোবাসে খুব, সেই ভালোবাসার কারণেই কেমন যেন আটকে গেছে। বারবার নিজেকে বোঝায় স্বাভাবিক অবস্থায় লোকটা এরকম নয়, এই মদটুকু পেটে পড়লেই কেন যে এরকম হয়ে যায়। ভাবতে ভাবতেই আবার কৌশিকের চিৎকার শোনা যায়। কি হলো? যা, কুড়িয়ে খা খাবারগুলো। ধীর পায়ে এগিয়ে যায় মৌমিতা। মেঝের এক কোণে উল্টে পড়ে থাকা থালাটা, ভাতের সঙ্গে ধুলো মিশে গেছে। সেখানে গিয়ে বসে পড়ল কোনো ক্রমে। ভাত আর মাংসগুলো থালায় তুলে একবার জল ভর্তি চোখে তাকালো কৌশিকের দিকে।
কৌশিক আবারও বাঁকা হাসি হাসল। রে বসে আছিস কেন? সবটা শেষ করে নে, খাবার নষ্ট করতে নেই। কি হলো, খা বলছি। কেন এরকম করো তুমি? কেন এত নেশা করো? তুমি নিজেই জানো না নেশা করলে তুমি কি কি বলো, কি কি কাজ করো, তারপরে সকাল হলেই তো আফসোস করবে। আফসোস? হ্যাঁ, আফসোস তো করি তোর মতো একটা মেয়েকে বিয়ে করে। এখনো একটা বাচ্চা দিতে পারলি না? লজ্জা করে না? আমার পয়সায় বসে বসে খাচ্ছিস, আবার বড় বড় কথা। তাড়াতাড়ি খা, না হলে এবার আর তেলের কড়াই তোর হাতে নয়, তোর মাথায় উল্টে দেব। শিউরে উঠে চোখটা বন্ধ করে ফেলল মৌমিতা। মনে পড়ে গেল সেদিন দুপুরের কথা। ইলিশ মাছ ভাজতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে গরম খুন্তিটা সোজা বসিয়ে দিয়েছিল ওর হাতে। হাতটা টনটন করে উঠল কথাটা শুনে। ধীরে ধীরে মাংস মাখা ভাতটা মুখে তুলল। বমি পাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি সব উঠে আসবে। হঠাৎ খেয়াল করল কৌশিক ফোনটা বের করে ভিডিও করছে। কি কি করছো তুমি? এসব কি করছো? তোকে কুকুরের মতো লাগছে। কাল বন্ধুদের দেখাবো, দেখবে কৌশিকের বউ কিভাবে মেঝেতে বসে খায়। ছি ছি, এসব করো না, ওরা তোমায় ভুল বুঝবে। এরকম করো না। দাও দাও, ফোনটা আমায় দাও। ডিলিট করো বলছি। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, দেখুক সবাই। টানাটানি করতে করতে চেয়ার থেকে টাল সামলাতে না পেরে ধপ করে মেঝেতে পড়ে যায় কৌশিক। মাথাটা ঠুকে যায় খাটের কোণায়। তারপর সব চুপ। মেঝেতেই জ্ঞান হারায়। ঘরটা নিস্তব্ধ। শুধু মেঝেতে ছড়ানো ভাতের ওপর বসে আছে মৌমিতা, আর টেবিলের ওপর জ্বলতে থাকা ফোনের স্ক্রিনে তখনও রেকর্ডিংটা চলছে। লাল আলোটা জ্বলছে, নিভছে। সকাল তখন প্রায় 9টা। কৌশিক তখনও ঘুমোচ্ছে বিছানায়। তবে আজ ভবানীর গজগজানি যেন বেড়েই চলেছে। রোজ রোজ এই জামার কলার কাচতে গিয়ে আমার হাতের নোড়া সব খুলে গেল গো। রোজ এই এক লিপস্টিকের দাগ। বাবারে বাবা, কি রং দিয়েছে কি জানি, একবারও ওঠে না। নিশ্চয়ই দামি। এখন সব টিভিতে দেখা না কি সব কিসপুপ, সেই জন্যই তো উঠতে চাইছে না রঙগুলো। সারাদিন এদের বাড়িতে কাকচিল বসতে পারে না ঝগড়ার জন্য, আবার এদিকে পিরিত দেখো। বাবারে বাবা, তলে তলে এত। বাবা, কি হলো বলতো ভবানী? তখন থেকে জামা কাপড় কাচতে কাচতে গজগজ করছিস, সমস্যাটা কোথায়? তা গজ গজ করবো না তো কি করবো শুনি? আচ্ছা বৌদি, বলো দেখিনি তুমি কোন ব্র্যান্ডের লিপস্টিক পরো? বাবা গো, কি রঙের জোর! বাবারে বাবা, কি রং দিয়ে তৈরি বলো তো? বারবার করে কাচ্চি, দাদাবাবুর কলার থেকে রং উঠতেই চাইছে না। কি কি যাতা কথাবার্তা বলছিস তুই? লিপস্টিকের দাগ, সাদা জামা, কোথায় কোথায় দেখি দেখি কি হয়েছে? কি আর দেখবে বলো দেখিনি, তোমাদের ওইসব কি সব প্রেমপিরিতের ছাপ। সামনে তো দেখি তোমরা দুজন সব চুলোচুলি করে মরো, আর এদিকে দেখি দাদাবাবুর কলারে রোজ সব লিপস্টিকের দাগ। এমন একটা কড়া রঙের লিপস্টিক আমাকেও দিও তো। লিপস্টিকের দাগ, তাও আবার কৌশিকের শার্টের কলারে? না, এ তো ভারী অসম্ভব। কারণ কৌশিক মেকআপ করা একেবারে পছন্দই করে না। তাই আজ বহুদিন হলো মৌমিতা লিপস্টিক, মাস্কারা এসব থেকে শত হস্ত দূরে। শেষ কবে নতুন ব্র্যান্ডের একটা লিপস্টিক কিংবা নেল পলিশ কিনেছে সেটা মনেই পড়ে না। তবু লিপস্টিকের দাগ এলো কোথা থেকে? বেশ অবাক হয়ে গেল মৌমিতা। তারপর সামলানোর জন্য বলল, মুখে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস না, ফালতু কথা, কাজ কর তো। আমি ফালতু কথা বলার লোক নয়, তুমি নিজে চোখেই দেখে নাও। এই নিয়ে অনেক দিন ধরে দেখছি, আজ তো বলেই ফেললাম। রোজ রোজ কিন্তু এই দাগ আমি কাচতে পারবো না। হ্যাঁ, ও পাড়ার বিশু বৌদিকেও বলে এসেছি এই একই কথা।
কৌশিক অবশ্য ততক্ষণে চোখ কচলাতে কচলাতে উঠে বসেছে খাটে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। না, কাল রাতের কিছুই মনে নেই। ওই আবছা আবছা থালা পড়ার শব্দ, মৌমিতার কান্না, না কিচ্ছু মনে পড়ছে না। সোজা উঠে গেল বাথরুমে। তারপর বাথরুম থেকে বেরিয়েই হাঁক পারল। মৌ, এই মৌ, ব্রেকফাস্টটা দাও। ছুটে আসে মৌমিতা। রাত্রে কেঁদে কেঁদে চোখের তলায় কালি পড়ে গেছে, কিন্তু মুখের হাসিটা বজায় রাখার চেষ্টা করছে। হাতে একটা থালা। এই তো তোমার জন্য রুটি আর আলুর দম করেছি, গরম গরম খেয়ে নাও। ওহ বাবা কি গরম, নাও নাও চটপট খেয়ে নাও। লুচি করনি? আজ তো অফিস ছুটি। কোথায় ভাবলাম সকাল সকাল একটু লুচি খাবো। ও, আমি তো ভাবলাম অফিস আছে, আমার তো রান্নাও হয়ে গেল। কেন? পরশুই তো বললাম সরকারি ছুটি। সারাদিন বাড়িতে বসে করোটা কি বলো তো? কিছুই তো মনে রাখতে পারো না। ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু ওই সকালে রান্না করা ভাত তরকারি কিছুই খাবো না। আমাকে দুপুরে খাসির মাংস করে দেবে। আচ্ছা, কাল রাতে মুরগির মাংসটা আমি খেয়েছিলাম, মনে পড়ছে না কেন? মৌমিতা একবার চমকে তাকালো, তারপর আবার সেই হাসি মুখটা ফিরিয়ে আনার চেষ্টা করলো। হ্যাঁ হ্যাঁ, তুমি খেলে তো, বললে যে খুব ভালো হয়েছে, মনে পড়ছে না? ও আচ্ছা, বলেছিলাম। বলছি শোনো না, শোনো না, দেখো আমি না শাক, ডাল, পাঁচমিশালি সবজি, ডিমের ডালনা সব করে ফেলেছি। আজকে সকালেই উঠে সব গুছিয়ে ফেলেছি। আজকে একটু খেয়ে নাও না গো, মাংস না হয় কালকে। না না, আমি আজকেই মাংস খাবো। তোমার করতে অসুবিধে হলে আমায় বলে দাও, আমি হোটেল থেকে নিয়ে আসি। না না, হোটেলে যাবে কেন, আমিই করে দিচ্ছি। আসলে আজকে বিকেলে আমি একটু একজনের সঙ্গে একটু দেখা করতে যাব তো, তাই। বিকেলবেলা কোথায় যাবে তুমি? ওই ওই আমার এক বান্ধবী স্কুলের, ওর সঙ্গে একটু দোকানে যাব। স্কুলের বান্ধবীর সঙ্গে আড্ডা মারবে? আচ্ছা ঠিক আছে, কোথাও তো যাও না, ঠিক আছে ঘুরে এসো। তবে হ্যাঁ, যাচ্ছ যখন আমার কয়েকটা কাগজ ফটোকপি করবার আছে, করে আনবে। আর মাসকাবারি মালপত্রগুলো নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি তো ভেবেই ছিলাম সেটা। আর হ্যাঁ শোনো না, মুদির দোকান থেকে কিনবে, ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকবে না, বুঝলে? ওরা সব চোর আছে, খালি লোক ঠকায়। আমাদের এই মোড়ের মাথার মুদিখানা দোকান থেকে নেবে, তাহলে আর টোটো করতে হবে না, এটাই বাড়ি চলে আসতে পারবে। কিন্তু অত জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে আসবো? 5 কেজি চাল, তেল, চিনি। আরে বেশি দূর তো নয়, আর হাঁটা চলা করা একটু আধটু ভালো। দেখো না ঘরে বসে বসে কিরকম মুটিয়ে যাচ্ছ, একটু হাঁটলে শরীরটা ভালো থাকবে। আমি তো তোমার ভালোর জন্যই বলছি সোনা। সোনা, সোনা শব্দটা কানে লাগলো মৌমিতার। কাল রাতে ওই মুখ দিয়েই কুকুর বেরিয়েছিল, আর আজ সকালে সোনা। মৌমিতা কিচ্ছু বলল না, মাথা নিচু করে বেরিয়ে গেল। যতই বোঝাক, কৌশিক কিছুতেই বুঝবে না। তবে দিনের বেলায় ও অনেকটাই বেশি স্বাভাবিক থাকে, নেশার ঘোরটা বোধহয় এখনো পুরোপুরি কাটেনি। রান্নাঘরে গিয়ে কড়াইতে তেল বসালো মৌমিতা। বাইরে বেশ চড়বড়ে রোদ উঠেছে। ভিতরে মাংসের জন্য আলু কাটতে কাটতে ওর চোখ চলে গেল জানলার বাইরে। কালকের সেই ক্যাফের কথাটা মনে পড়ল, কুশলের কথা মনে পড়ল। কুশল বলছিল, তুই নিজেকে কোথায় হারিয়ে ফেললি বলতে। কাল বিকেলে কুশল নদীর ধারে অপেক্ষা করবে। মাংসের আলুটা কাটতে গিয়ে হাতটা আবার কেঁপে উঠল মৌমিতার। চন্দনপুরের গঙ্গার ধারটা এই সময়টায় একটু বেশি ফাঁকা থাকে। একটা পুরনো বটগাছের নিচে বাঁধানো বেদি। কলেজে থাকতে এখানেই এসে বসতো ওরা। কুশল আগেই এসে বসেছিল। মৌমিতাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। কি রে, এত দেরি? সরি রে, দেরি হয়ে গেল, মাংস করছিলাম। আচ্ছা দেরি। ঠিক আছে বস। কাল ফিশ ফ্রাইটা কেমন ছিল বল? ভালো, খুব 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 ভালো। এই মৌ, তোর কি হয়েছে বলতো? কই কই কিছু না তো। দেখ, আমি তোকে সেই ক্লাস 5 থেকে চিনি।
তোর এই ঝুটা মুস্কান না আমি খুব ভালো করেই ধরতে পারি। হ্যাঁ, কাল থেকে দেখছি কিছু একটা লুকোচ্ছিস, কেমন যেন গুটিয়ে আছিস। হ্যাঁ, না না, সংসারের একটু চাপ, ও তুই বুঝবি না। এই শোন, বাই এনি চান্স তোর কৌশিকদার সঙ্গে কোনো অশান্তি হয়েছে? অশান্তি? না না, অশান্তি কেন? কৌশিক খুব ভালো মানুষ। মৌমিতা, আমার মনে হচ্ছে তুই কাল থেকেই আমার কাছে কিছু একটা চেপে যাওয়ার চেষ্টা করছিস। কি চাপবো? কেন? তোর ওই হাতের দাগটা, ওটা তো কড়াই উল্টে হয়নি মৌমিতা, ওটা খুন্তির দাগ, আমি দেখেছি। আর আমি তোর বাড়িতে আসবো বললাম, তুই ভয় পেয়ে গেলি কেন? আমি তোর বন্ধু, তোর বাড়িতে তো আসতেই পারি। দেখ কুশল, কৌশিক আমার হাজবেন্ড, ওর সম্পর্কে তুই কিছু বলিস না, আমি তোকে কিছু বলতেও পারবো না। প্লিজ চুপ কর। দেখ, আমি তো খারাপ কিছু বলছি না, মানে আমি জাস্ট আমি ওকে ভালোবাসি। ও একটু নেশা করে, কিন্তু সেরকম নয়। আমার কথাও সবসময় চিন্তা করে, আমার কথা ভাবে, দিনের বেলায় স্বাভাবিক থাকে। আমার শরীর খারাপ হলে ওষুধ এনে দেয়, আমার জন্য শাড়ি কিনে আনে। শোন, ওষুধ এনে দেওয়া, শাড়ি কিনে এনে দেওয়া, এগুলো খুব স্বাভাবিক একটা বিষয়, এর মধ্যে অভিনবত্বের কিছু নেই। আর ও যদি সত্যিই তোর কথা ভাবতো তাহলে নেশা করাটা বন্ধ করে দিত মৌ। তোর গায়ে সম্ভবত হাত তোলে, তাই না? তুই ভুল ভাবছিস, কৌশিক আমাকে মারে না, মারধর করে না। তাহলে ওটা কিসের দাগ? সেদিন তুই কাঁদছিলিস, চোখ দেখেই বোঝা যাচ্ছে। বললাম তো, ভুল করে ওটা লেগে গেছে। মৌ, তোকে আমি আগেও বলেছিলাম, মনে আছে? কলেজের তখন 3rd ইয়ার, যখন তুই কৌশিকদার সঙ্গে ঘোরাঘুরি শুরু করলি, আমি তোকে বলেছিলাম কৌশিকদার সঙ্গটা কিন্তু একদম ভালো নয়, মানে ওর বন্ধু বান্ধবদের একটা নেশার গ্রুপ আছে। তখন কিন্তু তুই আমার কথা শুনিসনি। হ্যাঁ, তখন তুই হিংসে করে বলেছিলি। হ্যাঁ হ্যাঁ করেছিলাম, হিংসে করেছিলাম, কারণ আমি তোকে ভালোবাসতাম মৌ। এখনো হয়তো কোথাও একটা। নদীর হাওয়াটা একটু জোরে বইছে। মৌমিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারল কুশলের চোখে সেই পুরনো ভালো লাগাটা এখনো আছে, সেই কলেজের কুশল, যে ওর দিকে তাকাতে পারতো না লজ্জায়। কিন্তু আজ আর ওই চোখে ডুবে যাওয়ার উপায় নেই মৌমিতার। কুশল, এসব বলিস না, আমি বিবাহিত। আমি জানি তুই ম্যারিড। তোকে সংসার ভাঙতে তো বলছি না, আমি শুধু বলছি তুই ভালো নেই, আর ভালো না থাকাটা তোর দুর্ভাগ্য। জাস্ট অ্যাডমিট ইট। আমি ভালো আছি। আমি, কৌশিক আমাকে ভালোবাসে। ও যখন নেশা করে না, আমাকে ভালোবাসে, আমার জন্য চিন্তা করে, আমাকে হাঁটাচলা করতে বলে, আমার শরীর যাতে ভালো। তুই বুঝবি না। এটাকে ভালোবাসা বলে না মৌ, এটাকে কন্ট্রোল করা বলে। তোকে বাইরে বেরোতে না দেওয়া, তোর টাকা, তোর জামা কাপড়, তোর বান্ধবীদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা, এই সব কিছু থেকে তোকে তো সরিয়ে রাখে, এটাকে ভালোবাসা বলে? তুই নিজেই বললি তুই ফিশ ফ্রাই খাস না কারণ ও ভেটকি মাছ পছন্দ করে না। তুই গান গাস না কারণ কৌশিক দা নিরিবিলি পছন্দ করে। তুই চাকরি করিস না কারণ ও চায় তুই বাড়িতে থাকিস। তুই সালোয়ার কামিজ পরিস না, তুই মেকআপ করিস না কারণ ও তোকে শাড়িতে ন্যাচারাল লুকে দেখতে চায়। এখানে সবকিছুই তো কৌশিক দার চাওয়া, তোর চাওয়াটা কোথায়? মৌমিতা কোনো উত্তর দিল না। দুটো বড় বড় চোখে জল আজ টলটল করছে, কিন্তু গড়িয়ে পড়ছে না। আরে, তুই এক সময় বলতিস তুই নাকি নিজে একটা স্কুল খুলবি, বাচ্চাদের পড়াবি। বলছি, সেই মৌমিতাটা কোথায় গেল রে? কি হল, চুপ করে আছিস কেন? বল, কোথায় গেল? সে মরে গেছে কুশল। না, মরেনি। ভয় পেয়ে কাপুরুষের মতো লুকিয়ে আছে। আমাকে এবার যেতে হবে। কৌশিকের কিছু কাগজ ফটোকপি করার আছে, মাসকাবাড়ি জিনিসগুলো নিতে হবে, না হলে। আর একটা কথাও নয়, এবার আমি কিছু কথা বলব। যদি কখনো মনে হয় দম বন্ধ হয়ে আসছে, একটা ফোন করিস। আমি ব্যাঙ্গালোরেই থাকি আর আমি এখানেই থাকি।
আর বাই দ্য ওয়ে, আমার 10 দিন নয়, ছুটিটা এক্সটেন্ড করেছে, আরো কিছুদিন থাকতে হবে। কুশল, তুই বিয়েটা করে নে না, ভালো মেয়ে দেখে, তুই খুব ভালো থাকবি। কথা ঘোরাচ্ছিস? কথাগুলো বলেই আর মৌমিতা অপেক্ষা করলো না। শাড়ির আঁচলটা শক্ত করে ধরে এগিয়ে চলল সামনের দিকে। কুশল বসে রইল একা বটগাছটার নিচে। মাসকাবাড়ি জিনিসপত্রগুলো নিয়ে সবেমাত্র দুটো বড় বড় ব্যাগ হাতে করে নিয়ে বেরোলো মৌমিতা। একটায় 5 কেজি চাল, আর একটায় তেল, ডাল, আলু, সাবান ইত্যাদি ইত্যাদি। সন্ধে 6টা বাজে। বিকেলের আলো নিভে এসেছে। রোদের হার কোথাও দেখা নেই। রাস্তার ল্যাম্প পোস্টগুলো জ্বলে উঠছে। হাতের পোড়া জায়গাটায় ব্যাগের ভারে জ্বালা করছে। ঠিক তখনই উল্টো দিক থেকে একটা সাদা গাড়ি এসে ওর সামনে দাঁড়ালো। কাঁচ নামালো। ভিতরে কুশল। তুই তুই এখানে? এমনি এই নদীর ধার থেকে আসছিলাম। এক কাজ কর, মালপত্রগুলো সব আমার গাড়িতে তোল, আমি তোকে তোর বাড়ির সামনে নামিয়ে দিই। না না, তোকে কষ্ট করতে হবে না, আমি ঠিক চলে যাব, টোটো করে নেব তো। এই সন্ধেবেলা এইসব ভারী ভারী ব্যাগ নিয়ে তোকে টোটো করতে হবে না। আমি থাকতে তুই টোটো করবি কেন? আরে নামিয়ে দিচ্ছি তো, ওঠ না। না রে, লোকজন দেখলে কি ভাববে? আমি যাব না। আরে ধুর বাবা, কে কি ভাববে? আর আমি তো তোকে বাড়ির ভেতর পৌঁছে দিচ্ছি না, মোড়ের মাথায় নামিয়ে দেবো, হয়েছে? না 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 রে, আরে যদি না যাস তাহলে বুঝবো তুই আমায় বন্ধুই ভাবিস না। আচ্ছা ঠিক আছে, মোড়ের মাথা অবধি, কিন্তু বাড়ির সামনে যাবি না। হ্যাঁ ঠিক আছে, নে ওঠ এবার। কুশল হাসি মুখে গাড়ির গেটটা খুলে ভারী ব্যাগ দুটো তুলে দিল। মৌমিতা সামনের সিটে বসল। তখন সন্ধে 6টা। মুদিখানার সামনে কুশলের গাড়ি থেকে মোড়ের মাথায় এসে নামলো মৌমিতা। কিন্তু খেয়াল করেনি দোতলার বারান্দার গ্রিল থেকে দুটো চোখ ওকে সমানে পর্যবেক্ষণ করে চলেছে। কৌশিক আজ ঠেকে যায়নি, মাথা ধরেছে বলে ফিরে এসেছে। বহু কষ্টে ভারী ভারী ব্যাগ দুটো টেনে ঘরে ঢুকে ডাইনিংয়ের আলোটা জ্বালল মৌমিতা। ঘামে শাড়ি ভিজে গেছে। সবেমাত্র জগ থেকে জল নিয়ে মুখে ঢালতে যাবে, তখনই একটা শক্ত হাত এসে গ্লাসটা ছিনিয়ে নিল। ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। কার গাড়ি থেকে নামলে? তুমি 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 এই সময় বাড়িতে? তুমি যে বললে বেরোবে। হ্যাঁ, যাইনি, মাথা ধরেছিল তাই ফিরে এলাম। ভালোই করেছি, না ফিরে এলে এই নাটকটা তো দেখতেই পেতাম না। বল বল, কে ছিল ওটা? ওটা ওটা কুশল, আমার কলেজের বন্ধু। তুমি তো চেনো, রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল, ব্যাগগুলো খুব ভারী দেখলো তাই। একদম মিথ্যা বলবি না আমাকে। কলেজের বন্ধু সন্ধ্যাবেলা অন্যের বউকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়? কত টাকা দিয়েছে তোকে বল? বের কর টাকা, টাকা বের কর। নাকি ফ্রিতেই? হ্যাঁ, ছি 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 ছি, এসব তুমি কি বলছো? এসব তুমি কি বলছো কৌশিক? ও ও আমার বন্ধু, আমার বন্ধু কুশল। বন্ধু? বন্ধু হলে আমার সামনে নিয়ে আসতিস, লুকিয়ে কেন নামলি মোড়ের মাথায়? হ্যাঁ, আমি বারান্দা থেকে সব দেখেছি। এসে এসে কথা বলছিস, ঢলে পড়ছিস। আমি কিছু লুকোইনি, ওর দেরি হয়ে যাচ্ছিল, ও বাড়ি যাবে বলছিল, তাই আগের মোড়েই নেমে গেলাম। মিথ্যে কথা, তুই আমাকে ঠকাচ্ছিস তাই না? রোজ রোজ আমাকে লুকিয়ে তুই চড়তে যাস তাই তো? বল, আর কি নোংরামি করিস বল। বিশ্বাস করো, তুমি ভুল ভাবছো। অনেকদিন পর কলকাতা এসেছে তাই। বিশ্বাস? ওকে, তোর মতো মেয়েকে বিশ্বাস করব আমি? একটু সুযোগ পেলেই পরপুরুষের গায়ে ঢলে পড়তে লজ্জা করে না যার? মুখ সামলে কথা বলো কৌশিক, অনেকক্ষণ ধরে আজে বাজে বকছো। কি বললি? মুখ সামলে কথা বলবো? তোর এত বড় সাহস? ছাড়ো, লাগছে আমার। লাগছে? এখন লাগছে না? চল ওপরে চল, আজ তোর সব তেজ আমি বের করছি। কোথায়? কৌশিক কোথায় আর নিয়ে যাচ্ছো কোনো আমায়? কথা শুনল না। ছাড়ো ছাড়ো, হাত লাগছে ধরে আমার, টানতে ছাড়ো টানতে বলছি। দোতলার সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলো। সিঁড়ির মাঝখানে ভারী শাড়িতে পা জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গেল মৌমিতা। হাঁটুটা একটু ছড়ে গেল। মাগো, নাটক করছিস? ওঠ, উঠে আয়, উঠে আয়।
নাটক করে এখন আর পার পাবি না তুই। তোর নাগর জোটানো আমি বের করছি। শাড়ি লুটোচ্ছে সিঁড়িতে, হাতের পোড়া দাগটা জ্বলছে। টানতে টানতে বেডরুমে নিয়ে গিয়ে দরজা খুলে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল মৌমিতাকে। মৌমিতা গিয়ে পড়ল খাটের কোণায়, কপালটা ঠুকে গেল। তুমি তুমি কি মানুষ না জানোয়ার? একটা মেয়ের গায়ে এভাবে হাত তোলো? হ্যাঁ, আমি জানোয়ার। তোর মতো চরিত্রহীন মেয়েকে সামলাতে জানোয়ার হতে হয়। আমি কি জানি না আমি ঠেকে গেলেই তুই বেরিয়ে যাস? আমি চরিত্রহীন? আমি আমি সারাদিন তোমার সংসার সামলাচ্ছি। সংসার? কোন সংসার? যে সংসারে বউ অন্যের গাড়িতে ঘোরে? তোর মাও তোকে এই শিক্ষাই দিয়েছে, তাই না? মা যেমন, তার মেয়েও ঠিক তেমন। খবরদার, আমার মায়ের নামে একটাও বাজে কথা বলবে না। আমার মা সম্পর্কে একটাও কথা বলবে না তুমি। বলবো, 100 বার বলবো। তোর মাই তো তোকে শিখিয়েছে কিভাবে। চুপ করো বলছি, আর একটাও কথা বলবে না, চুপ করো। ঘরটা কেঁপে উঠল ওর চিৎকারে। এই প্রথম মৌমিতা এত জোরে কৌশিকের মুখের ওপর চিৎকার করল। ঘরের ভিতর একটা থমথমে নীরবতা। মৌমিতা তখনও থরথর করে কাঁপছে, কপালের এক পাশটা লাল হয়ে ফুলে উঠছে। কৌশিক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। মৌমিতা চোখ মুছে সোজা হয়ে দাঁড়ালো। তুমি তুমি আমাকে চরিত্রহীন বলছো? আমাকে? নয়তো কি সতী সাবিত্রী? লজ্জা করে না তোমার? এই কথাটা আমাকে বলতে লজ্জা করে না? রোজ রোজ তোমার জামার কলারে লাল লিপস্টিকের দাগ থাকে, ভেবেছো আমি কি দেখতে পাই না? কি ভেবেছো আমি বুঝি না? ও, দেখে ফেলেছিস? তাহলে তো ভালোই হলো, লুকোতে হবে না আর। মানে? হ্যাঁ, ঠিক ধরেছিস। বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ, বেশ করেছি। কি করবি তুই? তুই আমাকে সুখ দিতে পারিস? পারিস না। সারাদিন শুধু কান্না, ঘ্যান ঘ্যান, বাপের বাড়ির গল্প। একটা পুরুষ মানুষের কি লাগে তা তুই বুঝিস? বুঝিস না। তাই আমাকে সুখ খুঁজতে বাইরেই যেতে হয়। বাইরে? মানে? কথাটা শোনা মাত্র মৌমিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এতদিনের সব অপমান, সব মার সহ্য করেছে, কিন্তু আজ আমার একটা বাঁধা মেয়ে আছে, রোজি। ওর কাছেই আমি শান্তি পাই। ও তোর মতো ঝগড়া করে না, কান্নাকাটি করে না। ও আমাকে ভালো রাখে। রোজি? হ্যাঁ, রোজি। ভাবছি ওকে এবার এখানে নিয়ে আসবো, এই বাড়িতেই থাকবে। ওর তো চরিত্রের ঠিক নেই, তা আমি বুঝেই গেছি। তুই আর বউ থাকার যোগ্য না। এবার থেকে তুই এ বাড়িতে ঝিয়ের মতো থাকবি, আমাদের কাজ করে দিবি। আমি, রোজি আর তুই একসাথেই থাকবো। আর একটাও কথা বলবে না তুমি, একটাও না। অনেক দিন ধরে সহ্য করছি, আর নয়, অনেক সহ্য করেছি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? মারবি আমাকে? হ্যাঁ, মারবি আমাকে? কি করবি বল, বল কি করবি? কৌশিক, আর একটাও কথা বললে আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। কি করবি তুই আমার? বল কি করবি, বল। গাড়িটা নিয়ে ওদিকে অনেকটা এগিয়ে গিয়েছে কুশল। মোড়ের মাথায় সিগনালে দাঁড়াতেই হঠাৎ সামনের সিটে চোখে পড়ল মৌমিতার ফোনটা পড়ে আছে। এই যা, এ বাবা, ফোনটাই ফেলে রেখে চলে গেল। নিশ্চয়ই এখন ফোনটা খুঁজবে। স্টিয়ারিংয়ে হাত রেখে এক মুহূর্ত ভাবল, এখন কি ওর বাড়িতে ফোনটা ফেরত দিতে যাওয়া ঠিক হবে? কৌশিকটা যদি বাড়িতে থাকে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু ফোনটাও তো দিয়ে আসা উচিত। কোনো কিছু না ভেবেই গাড়িটা ঘোরালো কুশল। কিছুক্ষণের মধ্যেই মৌমিতাদের গলির মুখে এসে পৌঁছল, কিন্তু গলির মুখেই একটা জটলা। বাইরে লোকজনের ভিড়, সবাই ওদের বাড়ির দিকেই তাকিয়ে আছে আর ফিসফাস করছে। আস্তে করে গাড়ি থেকে নামলো কুশল। বুকের ভিতরটা কেমন একটা করে উঠল। মৌমিতার বাড়ির দরজাটা ভেজানো,
ঠেলে ভিতরে ঢুকল। ভিতরটা অদ্ভুত রকমের চুপচাপ আর শান্ত। মৌমিতা, 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 কেউ কেউ আছেন? কোনো উত্তর এলো না। ধীরে ধীরে ওপরে উঠল কুশল। দোতলার ডাইনিং টেবিলে মৌমিতা বসে একা, সামনের থালায় ভাত আর বাটি ভর্তি মাংস। হাত দিয়ে ভাতগুলো মাখছে, চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপ্টে গেছে, গালে কালশিটে দাগ, ঠোঁটের কোণা থেকে কেটে রক্ত জমে আছে, কিন্তু মুখে একটা অদ্ভুত স্বস্তির হাসি। মৌমিতা, এই মৌমিতা, এসেছিস? ভালোই হয়েছে, বস। ভাবছিলাম কেউ একটা এলে দুটো কথা বলবো। তোর তোর ফোনটা গাড়িতে ফেলে এসেছিলি, তাই তো ফেরত দিতে এলাম। কিন্তু তোর ঘরের এটা কি অবস্থা? চারিদিকে সব এলোমেলো, আর নিচে নিচে অত ভিড় কেন? ওই জন্যই তো তাড়াহুড়ো করছি। বস না, দাঁড়া, আমি খেতে খেতে কথা বলছি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে জানিস তো। কতদিন মাংস খাইনি বলতো। কি বলছিস তুই এসব? সত্যি বলছি। জানিস, কৌশিক মাংস আনলে আমায় দিত না, নিজেই সবটা খেয়ে নিত। রান্না আমি করতাম, কিন্তু রান্না করতে করতে তো আর খাওয়া যায় না বল। যতই লুকিয়ে রাখি ঠিক ধরে ফেলতো, সব কেড়ে কুড়ে খেয়ে নিত। আজ মন ভরে মাংস ভাত খাবো। তুই খাবি? বস না, বস। মৌমিতা, কি হয়েছে তোর? কৌশিকটা তোকে এভাবে, তোর সারা শরীরে দাগ করে দিয়েছে তো? আরে হ্যাঁ রে, আসলে তখন সবটা তোকে বলিনি তো। ও আমাকে খুব মারে, রোজ মারে। তবে তবে আর কিছু হবে না, আর কেন? কিছু হবে না। কেন? কি হয়েছে আমাকে বল, বল আমাকে। আমার আমার বড্ড অদ্ভুত লাগছে সবকিছু। নিচে ভিড় দেখে কিছু তো বুঝলাম না। আরে আরে আমি তো বারান্দা থেকে ওকে ঠেলে ফেলে দিয়েছি। কি? দেখ না, এত জোরে গলাটা টিপে ধরেছিল, যন্ত্রণা হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, ঠেলে দিয়েছি। বোধহয় মরে গেছে না রে। মৌমিতা। কুশলের মাথাটা কেমন যেন ঘুরে গেল, কিছু বলতে পারল না। ধপ করে বসে পড়ল মৌমিতার সামনের চেয়ারটায়। তারপর নিজেকে সামলে নিয়ে একবার উঠে গেল। বারান্দা থেকে উঁকি মেরে দেখল সত্যি মাঝ উঠোনে উপুর হয়ে পড়ে আছে একটা শরীর, চারিদিকে রক্তারক্তি, আর তাকে ঘিরে অনেক লোকজন ওপরের দিকেই তাকাচ্ছে, আঙুল তুলে কিছু একটা বলছে। আবারও ঘরের ভিতর ছুটে এলো কুশল। হে, তুই কি কি করেছিস মৌমিতা? তুই এরকম ভাবে? ঠিক তখনই দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ ভেসে এলো। সাইরেনটা ক্রমশ জোরে হচ্ছে। চুপ কর, আমার কথাটা শোন। আমার হাতে একদম সময় নেই। কি বলছিস তুই এসব? ওই ঘরের লকারে আমার গয়নাগুলো আছে, বাবা মাকে দিয়ে দিস। বাবা মায়ের তো অবস্থা খারাপ। আর একটা কথা শোন, কালো আলমারিতে কিছু টাকা আছে, ওটা দিয়ে শ্রাদ্ধ শান্তি কাকা আর কাউকে বলা। তো কথাটা শেষ করতে পারল না। হঠাৎ মৌমিতার শরীরটা কেঁপে উঠল। থালার পাশেই টেবিলে মাথা দিয়ে লুটিয়ে পড়ল। মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে আসছে, চোখ দুটো উল্টে যাচ্ছে। মৌমিতা, মৌমিতা, মৌমিতা! এবার গল্প হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। কেন জানিস দিয়া? সিম্পল, কারণ নিখিলেশ প্যারিসে আর মইদুল ঢাকাতে। কলকাতায় কেউ তো আর নেই, কে আর আড্ডা দেবে বল? মোটেই নয়, আসল কারণ অন্য। তা কে বললো তোকে সেই আসল কারণটা? রমা রায়? না রে, কারণ সে তো পাগলা গারদে, আর আমি শিওর
রমারায় পাগলাগারদে যাওয়ার আগে কিংবা গোয়ানিস ডিজুজা কবরে যাওয়ার আগে নির্ঘাত এই কফি হাউসের কফি খেয়েছিল। যা জঘন্য টেস্ট! ওদের আর কবর কিংবা পাগলাগারদ ছাড়া জাস্ট কোনো অপশন ছিল না রে। কফি হাউসকে ডিফেম করার জন্য ওরা তোর এগেনস্টে কিন্তু মানহানির মামলা করবে। তার আগে আমি ওদের কফির এই জঘন্য টেস্টের জন্য কনজিউমার কোর্টে কেস করব। উমা, মামলা মোকদ্দমায় যদি করার ছিল তাহলে শুধু শুধু অঙ্ক নিয়ে পড়লি কেন? তুইও তো ওই ওকালতিটাই পড়তে পারতিস। এই শোন, আমি বাঙাল, বাপের কুল পাবনা, মায়ের কুল বরিশাল। তাই আমাকে না ওই হাইকোর্ট চেনার জন্য ওকালতি পড়তে হবে না। প্লিজ আবার স্টার্ট করিস না। এই তো আবার গল্প শোনাবি যে তোর বাপ ঠাকুরদাদের বাংলাদেশে বিঘের পর বিঘে জমি ছিল আর তাতে প্রচুর সুপারি গাছ ছিল। ইস, মিথ্যে কথা নাকি? ছিলই তো, আলবাত ছিল। বাংলাদেশের সব লোকেদের ওরকম সম্পত্তি ছিল। হ্যাঁ, ঠিক বলেছিস, তবে কল্পনায়। আহ, যদি বাস্তবে থাকতো তাহলে না বাংলাদেশটা এইটুকু নয়, মানচিত্রে ঠিক এত বড় হতো। এই 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 এবার কিন্তু বিষয়টা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পড়ে যাচ্ছে। ভারতে থাকা বাংলাদেশের দূতাবাস তোর কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে বলে মনে হচ্ছে খুব শিগগিরই। হ্যাঁ, হতেও পারে। কোথাকার কফি কোথায় গড়ায়? মানে? তুই ভুলে যাচ্ছিস আমাদের কথা শুরু হয়েছিল কফি হাউসের সেই আড্ডাটা কেন আর নেই, সেই রহস্যের উদ্ঘাটন নিয়ে। তারপর যথারীতি আলোচনা কফি হয়ে মাইলের পর মাইল, বাগান, পুকুর, সুপারি গাছ ছাড়িয়ে শেষে বাংলাদেশ পর্যন্ত গড়িয়ে গেল। তাই বললাম, কোথাকার কফি কোথায় গড়ালো। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। দেখেছিস তো, এই জন্য তোকে আমি এত ভালোবাসি, ভাগ্যিস মনে করিয়ে দিলি। যাই হোক, ছাড়। তা যেখান থেকে কথা শুরু হয়েছিল সেখানে ফিরে আসা যাক। আসলে এদের কফির টেস্ট আর পাড়ার মোড়ের কল থেকে 10 লিটার দুধে 10.5 লিটার জল মেশানো গোয়ালা কাকুর দুধের টেস্ট একদম সেম টু সেম। প্রথমত আমাদের পাড়ার যে ঘোষ কাকু দুধ দিতে আসে সে দুধে জল মেশায় না। আচ্ছা। আর দ্বিতীয় কথা, আমাদের পাড়ার মোড়ের কলটা অনেক দিন ধরে খারাপ হয়ে রয়েছে, ঠিক। কাউন্সিলরকে বারবার বলেও কাজ হয়নি। হবে না। অতএব ওখান থেকে জল মেশানোর কোনো প্রমাণ কিন্তু তোর হাতে নেই। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু হ্যাঁ রে, তোকে ওই গোয়ালা ঘোষ কাকু ঠিক কত টাকা করে কমিশন দেয়? কেন কমিশন কেন দিতে যাবে? হুমা, তা না হলে খামোখা তুই ওই ঘোষ কাকুর দুধের এত প্রশংসা করতে পারিস? শালা 1 লিটার দুধ দিয়ে গেলে তার মধ্যে 950 মিলিলিটার জল থাকে। প্রথমত ঘোষ কাকুর দুধ নয়, ঘোষ হলো। কাকুর দোয়ানো গরুর দুধ। হ্যাঁ, ঠিক আছে। আর দ্বিতীয়ত 1 লিটার দুধে যে 900 মিলি জল, সেটা কি করে বুঝলি? তোর বাড়িতে রাজহাঁস পুষছিস নাকি আজকাল? উঠোনে পুকুর কাটিয়েছিস নিশ্চয়ই। এই তো হলো, দেখেছিস কোথাকার কফি কোন পুকুরে গড়ায়? শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লোকাল ট্রেনের হুইসেলের মতো নীল আর দিয়ার সম্পর্কের বয়সের দৈর্ঘ্যটাও বেশ লম্বা। সুভাষ গ্রামের একই পাড়ায় সামান্য আগে পরে ওদের দুজনের বাড়ি। ছোটবেলা থেকেই দুজনে পাড়ার বেশ ভালো ছেলে মেয়ে হিসেবে সুপরিচিত। আলাদা আলাদা দুটো স্কুলে পড়লেও ম্যাথসের প্রাইভেট ব্যাচ কিংবা রবীন্দ্র জয়ন্তীর নাটকের মহড়ায় ওদের রোজ দেখা হতো। দুজন দুজনকে প্রায় হাতের তালুর মতো চেনে। ক্লাস 11-এর টেস্ট পরীক্ষার পর এক শীতের সকালে যখন সুভাষ গ্রাম স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে নীল হঠাৎ দিয়ার হাতে একটা কাঠ গোলাপ গুঁজে দিয়ে বলেছিল, চল না, এবার থেকে প্রতিদিন একসঙ্গে টিউশন যাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড না হয়ে গার্লফ্রেন্ড হয়ে যা। দিয়া সেদিন শুধু এক গাল হেসেছিল, আর ওই হাসিটাই ছিল সম্মতির শিলমোহর। তারপর কি হলো? আরে বাবা, তারপর আর কি, দুজনে একসঙ্গে টিউশন ক্লাস থেকে আঁকা বাঁকা রাস্তা ধরে বাড়ি ফেরা। যে সোজা রাস্তায় টিউশন ক্লাস থেকে বাড়ি ফিরতে 10 মিনিট লাগে, সেই রাস্তাটা এঁকে বেঁকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পাক্কা 1 ঘন্টা। ওই 1 ঘন্টা ধরে ওরা ঠিক কি কি করতো তা নিশ্চয়ই আশা করি আপনাদের বলে দিতে হবে না। তবে ওরা পড়াশোনায় কিন্তু খুব সিরিয়াস ছিল। অতঃপর দুজনেই প্রেসিডেন্সিতে সুযোগ পেল। একটা মানুষ ভালোবাসার খোঁজে কত দূর যেতে পারে তা নীল আর দিয়াকে না দেখলে বোঝাই দেয়। তবে এই যে এত নিখাদ প্রেম, এর আড়ালেও কোথাও কি যেন একটা সূক্ষ্ম সুতো টান টান হয়ে বাঁধা থাকে।
নীল দিয়ার প্রতি ভীষণ রকম একনিষ্ঠ হলেও ও যেন নিজের একটা মুক্ত আকাশ ভালোবাসে। কিন্তু দিয়ার মনের কোণে কাজ করে এক অবুঝ আগলে রাখার ইচ্ছা, যা কখনো কখনো ভালোবাসা টালোবাসা পেরিয়ে একটু বেশি পজেসিভ হয়ে ওঠে। আর নীল ও মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও ওর মনের তলদেশে হেঁটে বেড়ায় এক অদ্ভুত অদেখা সন্দেহের ছায়া, যা মাঝে মধ্যেই দিয়াকে ক্লান্ত করে তোলে। কিন্তু এই মুহূর্তে কফি হাউসের পুরনো কাঠের টেবিলের দু প্রান্তে বসে থাকা বিকেলের আলোয় সেসব জটিলতা এখন অনেক দূরে। দিয়া কফির কাপটা দূরে সরিয়ে রেখে নীলকে এক দৃষ্টে দেখতে থাকে। নীলের চুলে তখন কফি হাউসের সিলিং ফ্যানের বাতাসে সামান্য দোলা লেগেছে। দিয়া চোখ দুটো ছোট ছোট করে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবি? হুম, আজ যে হঠাৎ কফি হাউসের এত জঘন্য কফি খাওয়ানোর জন্য আমাকে টেনে আনলি, তার আসল কারণটা কি? নাকি তোদের ডিপার্টমেন্টের ওই পায়েল মেয়েটা কফি হাউসে আসবে বলেছিল বলে দেখতে এই, এসেছিস? একদম বাজে কথা বলবি না। পায়েল ফর্মুলা মনে রাখতে গিয়ে যা নিজের নাম মনে থাকে না, তার জন্য আমি সিগনিফিকেন্টলি 3rd গ্রেড কফি খেতে কফি হাউসে আসবো? তুই ভুল ভাবছিস দিয়া। তাই? তাহলে এত সুন্দর কফি ফালতু বলে উড়িয়ে দিয়ে তার উপর রাগ ঝাড়ছিস কেন শুনি? কারণ আমি অঙ্ক কষে দেখেছি, এই কফি হাউসের আড্ডায় যদি সুপুরি গাছের গল্প আর তোকে সঙ্গে না পাই, তবে আমার লাইফের ইকুয়েশন ঠিক মিলে না, জানিস। আর তাছাড়া তুই যদি এখন এখানে না আসতি, কি করতি? ওই তো তোদের ওই ডিপার্টমেন্টের কিছু ন্যাকা মেয়েগুলোর সঙ্গে গিয়ে নিউ মার্কেট চষে বেড়াতি, ওটাই তো করতি। আর দোকানদারগুলোর মাথা খেতি, কানের দুল পছন্দ করতি, তারপর কনফিউজ হয়ে গিয়ে বলতি সেম ডিজাইনের অন্য কালার দেখান না প্লিজ। শোন, তার থেকে বরং এই কফি হাউসে এলি, একটা এস্থেটিক ফিলিং টিলিং হলো, ভালো হলো না বল? এই তো সুন্দর ক্যামেরা অ্যাপারচার কন্ট্রোল করে কতগুলো ডিপি তুলে নিলি, এসব কি হতো বল? থামবি তুই? চল এবার ওঠা যাক, নয়তো ট্রেন মিস হলে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। আর হ্যাঁ, ট্রেনে আর কিন্তু দুধ আর সুপারি গাছের গল্প শুনবো না। আচ্ছা, যদি জানলার ধারে সিট পাই, তাহলে ওটা আমার, আর তোর কাঁধে মাথা রেখে ঠান্ডা হাওয়ায় ঘুমোতে ঘুমোতে দিব্যি বাড়ি চলে যাবো। আহ, শান্তি। দিয়ার নাকে আলতো করে আঙুল ছুঁয়ে হেসে উঠল নীল। বেশ, ট্রেনে তাহলে শুধুই বাংলায় লেখা রোমান্টিক কবিতার ভুলভাল অনুবাদ শোনাবো? কিরে, চলবে তো? তোকে নিয়ে আর পারি না নীল, চল 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 চল। দিয়া ব্যাগটা কাঁধে তুলে নেয়, আর নীল কফির বিল মিটিয়ে দিয়ার পাশাপাশি হাঁটতে থাকে। দুজনে একসাথে কফি হাউসের সিঁড়ি দিয়ে নেমে যায়। সিঁড়ির দেওয়ালে তখন ঝুলছে ভালোবাসা আর একগাদা খুনসুটির চেনা গন্ধ। পরের দিন রবিবার, কলেজ ছুটি। মধ্যাহ্নের রোদ ছড়িয়ে পড়েছে সুভাষ গ্রামের গলিগুলোতে। দিয়ার রান্নাঘরে প্রেসার কুকারে শেষ সিটিটা বাজার পর একটা খাসা গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা বাড়িতে। উফ, খিদে পেয়ে গেল। আজ ও নিজের হাতে একটা স্পেশাল রেসিপিতে জল ছাড়া তেল মশলায় কষা কষা লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করেছে, তাও আবার নাকি শুধু নীলের জন্য। তারপর বেছে বেছে একেবারে সুন্দর সুন্দর নরম নরম পিসগুলো টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দিয়া ফোনটা হাতে নেয়। কিন্তু পরপর একবার নয়, দুবার নয়, তিনবার ফোন বেজে যাওয়ার পরেও পাশ থেকে শুধু একটাই যান্ত্রিক গলা শোনা যায়, আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছে। দিয়ার চোখের ভ্রু কুঁচকে ছোট হয়ে আসে। হাতের টিফিন কৌটো আর কানে ফোন নিয়ে পায়চারি শুরু করে ও। মুখ লাল হয়ে ওঠে রাগে আর সন্দেহে। অবশেষে 4 নম্বরে ও পাশ থেকে ফোনটা রিসিভ হয়। হ্যাঁ রে দিয়া, বল, কিছু বলবি? না, আমি আর কি বলবো? আমি তো আর ম্যাথ অনার্স ডিপার্টমেন্টের ফার্স্ট বয়ের পছন্দের কোনো ললনা নই যে আমার সাথে রবিবার দুপুরে আধ ঘন্টা ধরে ফোনে প্রেম করতে হবে। আসলে আমাদের তো সম্পর্কটা অনেকদিন হয়ে গেছে না, তাই কোনো ইন্টারেস্ট নেই। হ্যালো বাবু খাইছো, হ্যালো বাবু ঘুমাইছো, এসব বলার তো এখন তো লোক আছে, তাই না রে? মানে তুই আবার কি এসব আবল তাবল বকছিস বলতো? আমি আবল তাবল বকছি তাই না? টানা 35 মিনিট কার সাথে অত গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছিল শুনি? রবিবারের দুপুরবেলা
কোনো ভালো ছেলে নিশ্চয়ই অঙ্কের ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেলাতে অতক্ষণ ফোনে এঙ্গেজ থাকে না, তাই না? সত্যি করে বল, তোদের ডিপার্টমেন্টের ওই অঙ্কিতা না শুভশ্রী, নাকি কালকের সেই পায়েলি শেষমেশ ফোনটা করে ফেললো? তা কি বলছে? আই লাভ ইউ বেবি, আই মিস ইউ সো মাচ, এটাই বলছে তো? আরে ধুর পাগলি, ওদিকে আমার পিছনে বাঁশ আর হাতে হেরিকেন হয়ে গেল, তুই আবার এখানে নতুন করে ক্যাচাল শুরু করলি। আরে সন্দীপদা ফোন করেছিল, ওই যে আমার পিসির ছেলে সন্দীপদা, যে ব্যাঙ্গালোরে থাকে রে। ওহো, সন্দীপদা, বাহ বাহ, কি সুন্দর প্লট। সন্দীপদা তো ব্যাঙ্গালোরে থাকে, তা হঠাৎ রবিবারে ভরা দুপুরে তোকে ফোন করতে গেল কেন? আরে নিকুচি করেছে, সন্দীপদার গার্লফ্রেন্ড নাকি কাল রাতে ওর সঙ্গে ব্রেকআপ করে অন্য কার সঙ্গে চাউমিন খেতে চলে গেছে। সেই দুঃখে সন্দীপদা ব্যাঙ্গালোর থেকে ফোন করে কান্নাকাটি করছিল, আর আমি আধ ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি তো কালকে জন্মেছি, আর তাছাড়া আমি তো ঘাসে মুখ দিয়ে চলি। বানানো গল্প বললে একদম জেনুইন বানানোর চেষ্টা করবি নীল। সন্দীপদা নাকি কাঁদতে কাঁদতে তোকে ফোন করেছে, যে সন্দীপদা গত পুজোয় আমায় দেখে বলেছিল পাড়ায় নতুন কোনো ভালো মেয়ে এসেছে নাকি, সে নাকি গার্লফ্রেন্ডের দুঃখে তোকে ফোন করে কান্নাকাটি করছে? মানলাম না, তুই ডাল মে কুচ কালা নয়, পুরো ডালটাই কুচকুচে কালো বানিয়ে রেখেছিস। এবার তোর গার্লফ্রেন্ড তোর সঙ্গে ব্রেকআপ করে অন্য কারোর সঙ্গে চাউমিন খেতে গেলে দেখবো তোকে কে সামলায়। দিয়া, তুই বিশ্বাস কর, এই আমি গীতা ছুঁয়ে বলছি, এমনকি তোর ওই প্রিয় কফি হাউসের জঘন্য কফি ছুঁয়ে বলছি, ওটা সন্দীপদাই ছিল, তুই খামোখা সন্দেহ করছিস। দিয়ার এই এক মুশকিল, ভালোবাসা যখন অতিরিক্ত উপচে পড়ে তখন তার সাথে ফ্রিতে চলে আসে 1 একর সন্দেহ আর আশঙ্কার পাহাড়ে ঘেরা এক মনস্তাত্ত্বিক কুরুক্ষেত্র। নীলের মোবাইল ব্যাকগ্রাউন্ডে কোনো মেয়েদের হাসির শব্দ নেই, নীলের শার্টের কলারে কোনো অচেনা লিপস্টিকের দাগ নেই, তা সত্ত্বেও দিয়ার মন যেন সারাক্ষণ এক অদৃশ্য গোয়েন্দা শঙ্কু সেজে থাকে। নীল যতক্ষণ তার চোখের সামনে থাকে ততক্ষণ সে নিখাত প্রেমিক, কিন্তু নীল চোখের আড়াল হয়ে ফোনে ব্যস্ত থাকলেই দিয়ার মনের ভেতরে থ্রিলার ড্রামার স্ক্রিপ্ট শুরু হয়ে যায়। নীলের প্রতি তার একনিষ্ঠতা যতটা নিখাত, নীলের আকাশে অন্য কোনো মেঘের ছায়া পড়ার ভয়টাও ততটাই উগ্র। দিয়া আর কথা না বাড়িয়ে রান্নাঘরের টেবিলে রাখা টিফিন ক্যারিয়ারটা সশব্দে বন্ধ করে দেয়। ঠিক আছে, তোকে আর কোনো সাফাই দিতে হবে না, বানানো গল্পের অস্কারটা এবছর তুই পাবি। শোন, আমি এখন আমাদের গলির মোড়ের সেই বন্ধ দোকানটার সামনে যাচ্ছি, তোকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এখানে এসে মাংসের টিফিন বাটিটা নিয়ে যাবি। হ্যাঁ, তুই রান্না করেছিস? এই কি রে, কি রান্না করলি বল না আজ? কি আবার, ওই কষা করে তেল মশলা দিয়ে জল ছাড়া চিকেন কষা। তোদের বাড়ির রান্নায় যেমন জলের বদলে তেল থাকে, সেই রকমই গড়গড়ে করে করেছি, যাতে তোর গিলতে একটু সুবিধে হয়। আর হ্যাঁ, তোদের বাঙাল বাড়ির মতো ঝালও দিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, শিমলা মরিচ, যত রকমের ছিল সব দিয়েছি। কিন্তু এখন ওই মাংস তুই নিজে গিলবি নাকি পাড়ার কোনো কুকুরকে দিয়ে গেলাবি, নাকি তোদের ওই অঙ্কের পায়েল শুভশ্রীকে নিয়ে কফি হাউসে বসে পার্টি করবি, সেটা তোর একান্ত নিজস্ব সিদ্ধান্ত, আমার তাতে কিছু যায় আসে না। তুই খেপেছিস দিয়া? তুই নিজের হাতে চিকেন রান্না করেছিস আর আমি সেটা অন্য কাউকে খাওয়াবো? আরে আমি তো একাই পুরোটা সাফ করে দেব। আর হ্যাঁ, শুনে রাখো নীল মুখার্জি, আজ আমি নিজের হাতে রান্না করে তোকে শেষবারের মতো গেলাচ্ছি। এরপর থেকে আর কোনোদিন কোনো উইকেন্ডে তোর জন্য এক ফোঁটা আমি চাও বানাবো না। আড়ালে আড়ালে আমায় এত সুন্দর করে ঠকাবি আর ভাববি আমি তোকে রোজ রোজ চিকেন কষা রেঁধে খাওয়াবো, ও সবার হচ্ছে না। গলির মোড়ে আসবি নাকি আমি বাটিটা নর্দমায় ফেলে দিয়ে বাড়ি চলে যাব? আসছে আসছে আসছে, তোর পরম বিশ্বস্ত ঠকানো প্রেমিক 2 মিনিটে দৌড়ে আসছে। বাটিটা নর্দমায় ফেলিস না প্লিজ, ওটা তো কোনো অপরাধ করেনি বল। 5 মিনিট, 1 সেকেন্ড লেট হলে কিন্তু টিফিন বাটি মোড়ের ড্রেনেই চলে যাবে, বলে রাখলাম। দিয়া ফোনটা সশব্দে কেটে দেয়। টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে রাগে ফোঁস করতে করতে বাড়ির দরজা খুলে বের হয়, যার হাঁটার গতিতে স্পষ্ট লেখা আছে এক অবুঝ প্রেম আর 1 বালতি সন্দেহের অদ্ভুত মিশেল। ঘটনার দিন 2 পর, রবিবারের সেই ঝালের চোট আর সন্দেহের মেঘ সামলে দিয়ার রাগ কিছুটা হলেও জল হয়েছে। বিকেলে হালকা গোলাপি রঙের কুর্তি পরে ও বেরিয়েছে গড়িয়াহাটের মোড়ে।
সঙ্গে ওর স্কুলের বেস্ট ফ্রেন্ড রেশমি। জামা কাপড় দেখার মাঝে হঠাৎ দিয়ার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জল করছে নীলের নাম। হ্যাঁ রে নীল, বল, ফোন করলি যে? আরে এমনি ভাবলাম মহারানীর রাগ ভাঙলো কিনা একটু খোঁজ নি। তা হ্যাঁ রে, তুই কোথায় রে? বাবা, কি গাড়ি, লোকজনের আওয়াজ, এত আওয়াজ কিসের? ধর্না মঞ্চে গিয়ে বিক্ষোভ দেখাতে গেছিস নাকি? ধ্যাত, ওসব করতে যাব কেন? আমি আর রেশমি এখন গড়িয়াহাটে এসেছি, একটু কেনাকাটা ছিল। রেশমি বলছিল ওর বয়ফ্রেন্ড কি একটা গিফট করবে বলে কিছু একটা কিনতে হবে। সামনেই ওদের লাভ অ্যানিভার্সারি আছে না, আর একটু কানের দুল কিনবে, তাই ওর সঙ্গেই। কথাটা শেষ করার আগেই ওপাশ থেকে নীলের গলার টোন এক ধাক্কায় 180 ডিগ্রি ঘুরে যায়। মিষ্টি ভাব হাওয়া, গলা জুড়ে বসে রাশ ভারী এক পজেসিভনেস। রেশমি, আবার রেশমি? ভাই, এই মেয়েটা ছাড়া তোর লাইফে আর কোনো কাজ নেই? তুই সপ্তাহে 4 দিন করে কলেজ করিস, আর উইকেন্ডে ওই রেশমির সঙ্গে ঘুরে বেড়াস। আর আমি বোধহয় টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি, তাই না রে? বুঝতে পেরেছি আজকাল তুই কেন আমাকে এত অবহেলা করিস। বুঝেছি। ও মা, এতে তোকে অবহেলা করার কি হলো? মেয়েটা অনেকদিন ধরেই বলছিল একটা ভালো কানের দুলের দোকান দেখাবি চল, তাই তো এলাম। তুই খামোকা রেশমির পেছনে লাগছিস কেন বলতো? ও আচ্ছা, এখন আমি রেশমির পিছনে লাগছি। যে মেয়েটা নিজের কোনো পার্সোনাল লাইফ পার্সোনাল রাখতে পারে না, সারাক্ষণ তোকে টেনে নিয়ে এদিক ঘুরে বেড়ায় ওদিক ঘুরে বেড়ায়, তার পিছনে লাগতে আমার ভারী বয়েই গেছে। তুই শেষ কবে আমার সঙ্গে শুধু একা গড়িয়াহাট ঘুরতে এসেছিস বলতো? শেষবার যখন গেছিলি তখনও তো রেশমি তোর ঘাড়ে ভূত হয়ে চেপে বসেছিল। কাবাব মে হাড্ডি। নীল, রেশমি আমার বেস্ট ফ্রেন্ড, তুই অন্তত এইটুকু তো বুঝবি। তুই যখন আজকাল তোর ওই পিস্তত দাদা না কে সন্দীপ দা, তার সঙ্গে ফোনে বিজি থাকিস, তখন তো আমি কিছু বলি না। বলি কি? এই একদম সন্দীপদার সঙ্গে রেশমির তুলনা করবি না। সন্দীপদা ব্যাঙ্গালোরে থাকে, মাসে একবার করে ফোন করে, আর তোর এই মহিয়সী রেশমি সকাল বিকেল তোর লাইফে একদম ওর লম্বা নাক নিয়ে ঢুকে পড়ে। দেখ একবার ভালো করে তাকিয়ে দেখ, ওর আমাদের মধ্যে নাক গলাতে গলাতে নাকটাই কেমন লম্বা হয়ে গেছে। এই সন্ধিয়া, পরিষ্কার কথা বলে রাখছি, অঙ্কের ওই শক্ত ইকুয়েশন মেলানো না অনেক সহজ, কিন্তু তোর আর রেশমির এই স্ট্রং বন্ডিং এর মাঝে আমার পজিশনটা কোথায় সেটা মেলানো কিন্তু আমার পক্ষে জাস্ট অসম্ভব হয়ে যাচ্ছে। তুই কি পাগল নীল? তুই রেশমির ওপর হিংসে করছিস? তুই এত বেশি পজিটিভ হচ্ছিস? হ্যাঁ করছি, 100 বার করছি। তুই আমার গার্লফ্রেন্ড, তোর যাবতীয় ফালতু কেনাকাটা, ফালতু শাড়ি, কানের দুল সবকিছু খোঁজা, এসবের দায়ভার আমার হওয়া উচিত। তুই ওটার জায়গায় রেশমিকে অ্যাসাইন করে রেখেছিস কেন? মেয়েটা তোকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর তুই সেটা বুঝেও বুঝতে পারছিস না। নীলের ভালোবাসা আবার অন্য ধাঁচের। দিয়া যেমন নীলকে নিয়ে এক অতল সন্দেহের সাগরে ডুব সাঁতার কাটে, নীল কিন্তু দিয়াকে সন্দেহ করে না। নীলের ভয় অন্য জায়গায়, তার রাজত্বে অন্য কেউ ভাগ বসালেই সে ক্ষেপে ওঠে। দিয়া তার একচ্ছত্র অধিকার দিয়ে সব সময় মুখের হাসিটি লাগিয়ে রাখে। সবটার ওপর শুধু নীলেরই যেন কপিরাইট থাকা চাই। এমনকি দিয়ার বেস্ট ফ্রেন্ড রেশমিও যদি দিয়ার কিছুটা সময় নিজের নামে লিখিয়ে নেয়, নীলের মনে হয় সে বুঝি তার একমাত্র ভালোবাসার সাম্রাজ্য থেকে বেদখল হয়ে যাচ্ছে। দিয়ার পাশে দাঁড়িয়ে রেশমি তখন ফিসফিস করে জিজ্ঞাসা করে, কিরে নীল কিছু বলছে? দিয়া ফোনটা হাত দিয়ে চেপে রেশমিকে ইশারায় শান্ত হতে বলে। তারপর আবার নীলকে উদ্দেশ্য করে দিয়া বলে, শোনো নীল মুখার্জি, তোমার যদি এতই শাড়ি, জামা কাপড় আর কানের দুল কেনার শখ থাকে, তবে আগামী রোববার আমার সঙ্গে করে তোমায় নিয়ে যাব। তুমি ম্যাচিং করে দুল পছন্দ করে দেবে, তারপর তুমি সেটা নিজেই পরে ঘুরে বেড়াবে, ঠিক আছে? ওসব কথা ঘুরিয়ে এখন কোনো লাভ নেই, এখন সোজা বাড়ি ফেরো। আর ওই রেশমিকে বলে দে, কানের দুল কেনা শেষ হলে যেন তোকে ওর জীবন থেকে একটু নিষ্কৃতি দেয়। বেশি শপিং করলে তো আবার কালকে কলেজ আসার সময় বলবি, ধ্যাত বড্ড ক্লান্ত লাগছে, আসলে গোটা দুপুর জুড়ে গড়িয়াহাট এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছি তো, আর কলেজে এসে আমার সঙ্গে কথা না বলে ওই রেশমিকে ফোন করে আবার গল্প শুরু করে দিবি, তাই তো? ওরে আমার হিংসুটে প্রেমিক রে, ঠিক আছে বাবা, আমরা আর আধ ঘন্টার মধ্যে শপিং শেষ করে স্টেশনে যাচ্ছি। এবার তোর রাগ একটু শান্ত হবে? রাগ শান্ত হওয়ারই ট্র্যাকে এসেছে, কিন্তু শর্ত একটাই, আজ রাতে অন্তত আমায় 2 ঘন্টা টানা ফোনে সময় দিতে হবে। আর সেই 2 ঘন্টার মধ্যে রেশমির নাম যদি তোর মুখে একবারও শুনেছি, তবে নিঃশর্ত ব্রেকআপ চাই।
তুই জাস্ট আস্ত একটা পাগল। আচ্ছা ঠিক আছে, রেশমির নাম নেব না, এবার ফোনটা রাখছি। রেশমি আমাকে ওদিক থেকে কানের দুলের জন্য ডাকছে। এই শোন, রেশমি যে দুলটা পছন্দ করবে তুই কিন্তু ভুলে ওটা কিনবি না। তোর চয়েস আলাদা। তাড়াতাড়ি বাড়ি যা, সাবধানে যাবি। রাখছি। দিয়া ফোনটা সশব্দে হাসতে হাসতে কেটে দেয়। রেশমি অবাক হয়ে তাকিয়ে থাকে, আর দিয়া ফোনটা ব্যাগে পুরতে পুরতে মনে মনে ভাবে, এই ছেলেটার পজেসিভনেস যতটা জ্বালাতন করে, কোথাও গিয়ে যেন তার চেয়েও বেশি ভালো লাগার একটা মিষ্টি অনুভূতি ওর মন জুড়ে ছড়িয়ে দেয়। দিন, সপ্তাহ আর মাসগুলো এভাবেই গড়াচ্ছিল সুভাষ গ্রামের দুটি চেনা বাড়িতে। আপাত দৃষ্টিতে মনে হতো কফি হাউসের সেই আড্ডা কিংবা ট্রেনের কামরায় খুনসুটিগুলোর মেজাজ একই আছে, কিন্তু আড়ালে এক অদৃশ্য বিষাক্ত লতা গ্রাস করছিল দুটো ভালোবাসার মনকে। দিয়ার অহেতুক সন্দেহ কোনো সাধারণ স্তরে আর আটকে থাকেনি। নীলের ডিপার্টমেন্টের সহপাঠী মেয়েদের উপস্থিতি, সামান্য এক আধবার ফোন এঙ্গেজ থাকা, কিংবা একটু দেরিতে মেসেজের রিপ্লাই দেওয়া, সব কিছু নিয়েই দিয়া কাঠগড়ায় তুলত নীলকে। নীলের প্রতি তার ভালোবাসা যত গভীর হয়ে উঠছিল, তাকে হারিয়ে ফেলার অবুঝ ভয় ততটাই দিয়াকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছিল। দিয়া যেন সারাক্ষণ এক অদৃশ্য গোয়েন্দা সেজে নীলের পিছনে লেগে থাকত, আর সেই সন্দেহের জালে নীল এক ফোঁটা মুক্ত বাতাসের জন্য রীতিমতো হাঁসফাঁস করত। অন্যদিকে নীলের পজিটিভনেস আর জেদও কিন্তু চরম রূপ নিচ্ছিল। দিয়া যে ওকে কতটা ভালোবাসে আর ওর প্রতি কতটা সৎ, সেটা নীল খুব ভালো করেই জানত। কিন্তু দিয়ার এই সারাক্ষণের সন্দেহ নীলের আত্মসম্মানে আঘাত করত। প্রতি পদে নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে সে মারাত্মক ক্লান্ত। অথচ নিজের বেলায় নীল দিয়ার ওপর একচ্ছত্র অধিকার ফলাতে ছাড়ত না। দিয়া কেন রেশমির সঙ্গে কেনাকাটা করতে গেল, কেন নীলকে ছাড়া অন্য কাউকে সময় দিল, নীলের পজেসিভ মন সেটা একেবারে সহ্য করতে পারত না। দুটো ভালো মন, দুটো চরম একনিষ্ঠ হৃদয়, অথচ একদিকে দিয়ার অবুঝ সন্দেহ আর অন্যদিকে নীলের উগ্র পজেসিভনেস আর ক্লান্তি। এই দুইয়ের আগুনে দুজনেই রোজ একটু একটু করে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পিছনের দিকটায় একটা বাঁধানো গাছের তলায় বিকেল নামছে, কিন্তু চারপাশের বাতাস ভারী আর থমথমে। দিন কয়েক ধরেই দুজনের মধ্যে কোনো স্বাভাবিক কথাবার্তা হচ্ছেই না, শুধুই জমাট বাঁধা ক্ষোভ। দিয়া মাটিতে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে, চোখের কোল দুটো লাল। নীল খানিকটা দূরে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে। দিয়া চোখের জল সামলে ক্ষোভের বশে বলে ফেলল, তুই এখনো বলবি কাল রাতের টানা 40 মিনিট ধরে সত্যিই সন্দীপদার সাথেই কথা বলেছিস? নীল, তুই আমাকে সত্যিটা বলতে এত ভয় পাস কেন? আমি তো শুধু চেয়েছিলাম তুই যেন আমার কাছে অন্তত কোনো কিছু না লুকোস। সত্যিটা বলেই দিতে পারতিস যে তোর আমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, তুই অন্য কাউকে পছন্দ করিস, আমি তো সরেই যেতে পারি তোর লাইফ থেকে। আবার সেই এক কথা, তুই না সেই রোজকার মতো মিথ্যে সন্দেহ করে নাচানাচি করিস। তোকে তোকে বারবার বললেও তোর বিশ্বাস হবে না যে আমি তোকে ঠকাচ্ছি না। তুই কি রোজ এভাবে আমায় কাঠগড়ায় দাঁড় করিয়ে সততার প্রমাণ চাইবি? আমি মোটেই তোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, বরং তুই আমাকে সারাক্ষণ তোর পজিটিভনেসের শেকলে বেঁধে রেখেছিস। তুই নিজে আমায় সারাদিন সন্দেহ করবি, আর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দুটো কেনাকাটা করতে গেলেও তোর গায়ে আগুনের জ্বালা ধরে যাবে। তুই আমাকে স্বাধীনভাবে এক মুহূর্ত বাঁচতে দিবি না, তাই না? আর আমি তোকে বিশ্বাস করতে চাইলে তুই সেটাকে পাগলামি বলবি। পাগলামি তো। তুই যেটাকে ভালোবাসা বলিস সেটা আসলে ভালোবাসা নয়, ওটা একটা চরম সন্দেহ আর দম বন্ধ করা জেলখানা। তোর ওই অনবরত সন্দেহের জালে আমি রোজ তিলে তিলে মরে যাচ্ছি। আমার সততার কোনো দাম নেই তোর কাছে। তুই শুধু চাস আমি যেন তোর দাস হয়ে থাকি, তাই না? দাম নেই মানে? তোকে ভালোবেসে আগলে রাখতে চাই বলে সেটা তোর কাছে জেলখানা মনে হচ্ছে? তুই তো মুক্ত বাতাস চাস, তাই না? হ্যাঁ, চাই। এমন সম্পর্কে আমি আর থাকতে চাই না যেখানে প্রত্যেকটা পদক্ষেপে তোকে প্রমাণ দিতে হবে যে আমি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করছি না। বেশ, তবে আজ থেকে তুই একদম স্বাধীন। তুই একদম স্বাধীন নীল মুখার্জি। তোর ওপর আর কোনো দিয়া নজর রাখবে না, তোকে সন্দেহ করে অকারণে ফোন করবে না, আর তোর কাছে সততার প্রমাণ চেয়ে তোকে বিরক্তও করবে না। ঠিক তো? তুই সত্যি এটাই চাস তো? তুই যা চাস আমি সেটাই চাই। প্রতিদিন এই সন্দেহ আর অশান্তির জ্বালায় জ্বলে মরার চেয়ে সবটা এখানেই শেষ হয়ে যাওয়া ভালো। আজ থেকে আমাদের মধ্যে যা ছিল সব শেষ। ঠিক আছে, শেষ।
দিয়া আর এক মুহূর্তও না দাঁড়িয়ে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে হন হন করে হেঁটে বেরিয়ে যায়। নীল খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দিয়ার হেঁটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নীলের মনে হয় চারপাশের আকাশটা হঠাৎ যেন ফাঁকা হয়ে গেল। নীল চেয়েছিল মুক্তি, কিন্তু এই মুক্তির ভিতর ছড়িয়ে রইল এক অদ্ভুত নিঃসঙ্গ আর তীব্র হাহাকার। ব্রেকআপের পর কিছুদিন দিয়া আর নীলের বাড়ির পরিবেশটা যেন হুট করে গম্ভীর হয়ে গেল। আকাশ মুক্ত হলো ঠিকই, কিন্তু সেই বাতাসে যেন কেবলই নিঃসঙ্গতার ভারী গন্ধ। নীল চেয়েছিল স্বাধীনতা, কিন্তু নিজের ঘরে খাঁ খাঁ শূন্যতা তাকে গিলে খেতে আসছিল। আর দিয়া চেয়েছিল নীলকে আগলে রাখতে, কিন্তু এখন সে নিজেরই তৈরি সন্দেহের চাদরে মুড়ি দিয়ে রোজ রাতে চোখের জল ফেলছে। দুজনেই বুঝতে পারছে ছেড়ে থাকাটা যতটা সহজ ভেবেছিল, বাস্তবে তা অসম্ভব যন্ত্রণা আর অনুশোচনার। অবশেষে বাধ্য হয়ে দুজনেই যার যার অভিযোগ কেন্দ্রে ফোন ঘোরায়। সন্দীপদা, কিছুই ভালো লাগছে না রে। লাইফটা পুরো ভেজিটেবল চপের মতো হয়ে গেছে। বাইরে থেকে শুধু শক্তই দেখাই, ভেতরটা পুরো সেদ্ধ আলু আর তার সঙ্গে বিট গাজর। উফ, এই সকাল সকাল আমাকে ফোন করে রান্নাবাটির রেসিপি শোনাতে শোনাতে কান্নাকাটি করছিস কেন? ভাই, ব্যাঙ্গালোরে এমনিতেই ট্রাফিক জ্যামে মাথা গরম হয়ে আছে, আর তোর কি হয়েছে আবার? আরে না রে, দিয়া আমাকে ছেড়ে চলে গেছে। ব্রেকআপ হয়ে গেছে রে সন্দীপদা। হ্যাঁ, ব্রেকআপ? কেন? আর নিশ্চয়ই কিছু ভুলভাল কমেন্ট পাস করেছিলি। হ্যাঁ রে, এটা নিয়ে তোদের কত নম্বর বার ব্রেকআপ হলো? আরে না রে, এবারেরটা সিরিয়াস। ওই তোকে সেদিন আধ ঘন্টা ধরে ফোনের লাইনে ধরে রেখেছিলাম না, সেই নিয়ে জোর মেজাজে দেখালো। আমাকে বলে কিনা আমি নাকি অন্য মেয়ের সঙ্গে ডালমে কুচ কালা করছি। তারপর পসেসিভনেস হ্যানা ত্যানা নিয়ে ঝগড়া করলো, ব্যাস। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না রে। কমসে কম এক ফোঁটা কফিও গলা থেকে নামছে না। ধুর শালা, তোদের এই প্রেম প্রেম খেলা দেখতে দেখতে আমার চুল পেকে গেল। শোন, একদম ন্যাকামি করবি না। তুই তো অঙ্কে অনার্স করছিস নাকি? তাই সিম্পল ইকুয়েশনটা মেলাতে পারছিস না? মেয়েটা তোকে ভালোবাসে বলেই তো হিংসে আর সন্দেহ করে রে গাধা। উফ, দাঁড়া দাঁড়া, দেখছি আমি কি করা যায়। অন্যদিকে দিয়ারও কিন্তু মন খারাপ। দিয়া পড়ার টেবিলে মাথা নিচু করে কাঁদছে। রেশমি পাশে বসে দিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীল না বড্ড খারাপ, জানিস তো রেশমি। ও সত্যি সত্যি আমাকে ছেড়ে দিল, একবারও আটকালো। তুই না সত্যি একটা 1 নম্বরের পাগলি দিয়া। তুই নিজে তো ওকে কলেজের গেটের সামনে বড় বড় ডায়লগ ঝেড়ে এলি। আজ থেকে আমাদের সব শেষ, এখন আবার কেঁদে ভাসাচ্ছিস কেন? কিন্তু ও তো জানতো আমি রেগে গিয়ে ওসব বলি, ও আমাকে মানালো না। ও তো মুক্ত বাতাস চাই বলছিল। সত্যি রেশমি, আমি বড্ড অহেতুক সন্দেহ করতাম রে। কিন্তু ও যখন ফোনে ব্যস্ত থাকতো আমার বুকটা যে কিরকম করতো তুই বুঝবি না। এখন তো নীলকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারছি না, দেখ, পারছি না। আহারে, আমার রোমিও জুলিয়েট যেন একেবারে দেবদাস বানিয়ে ছাড়বে। শোন, অত ন্যাকা কান্না জুড়ে আর লাভ নেই। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, নইলে তোর এই ঘ্যান ঘ্যানানি শুনতে শুনতে আমার নিজের ভবিষ্যতে প্রেম করার শখ মিটে যাবে। অবশেষে উদ্ধারকারী দলের গুপ্ত বৈঠক শুরু হলো। সন্দীপ নীলকে বলে ম্যানেজ করে রেশমির ফোন নাম্বার নিজেই জোগাড় করলো। তারপর সোজা ডায়াল করলো রেশমির ফোন নাম্বার। হঠাৎ রেশমির ফোনে একটা অজানা অচেনা নাম্বারের কল আসায় ও একটু ভ্রু কুঁচকে ফোনটা ধরলো। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি সন্দীপ বলছিলাম, ব্যাঙ্গালোর থেকে, মানে নীলের কাজিন। তা আপনি সেই রেশমি তো, যার নামে নীল দিন রাত আমায় ফোনে কান্নাকাটি করে? মানে মারবো একটা চড়। চেনা নেই জানা নেই, যা খুশি তাই বলে দিলেই হলো নাকি? আপনি তো তিনি যিনি প্রেমিকা চাউমিন খাওয়ার দুঃখে ব্যাঙ্গালোর থেকে নীলকে ফোন করে টানা 35 মিনিট কাঁদছিলেন, যার চক্করে আজ আমার বেস্ট ফ্রেন্ডের চোখ দুটো আলুর মতো ফুলে গেছে। আরে ভাই রিল্যাক্স, চাউমিনের গল্পটা একটু অতিরঞ্জিত ছিল মানছি, কিন্তু আপনি আসল পয়েন্টে আসুন। আপনার ওই বান্ধবী আর আমার ওই ছাগল ভাইটা দুজনে দুজনকে ছেড়ে রীতিমতো দগদে দগদে মরছে। এবার যদি আমরা উদ্ধার অভিযানটা না চালাই, তবে এরা সেমিস্টারের রেজাল্ট তো লাল করবেই, সাথে নিজেদের বাড়ির মান সম্মানও ডোবাবে। সেটা অবশ্য ঠিক বলেছেন সন্দীপ। দিয়াও তো সারাদিন দেবদাসের মতো কেঁদে চোখ মুখ ভিজিয়ে ফেলেছে। তা বলুন, কি বুদ্ধি আছে আপনার ওই উর্বর মগজে? দেখুন, সিধে হিসেব, দুটো
গাধাকে আগে সামনাসামনি দাঁড় করাতে হবে। আপনি দিয়াকে বলবেন আপনি রবীন্দ্র সদন বা নন্দনের দিকে কোনো কাজের জন্য যাচ্ছেন, ওকে সাথে যেতে হবে। আর আমি ওদিক থেকে নীলকে বলবো যে খবর পেয়েছি দিয়া অন্য কোনো একটা ছেলেকে ডেট করবে বলে নন্দনের সামনে ডেকে পাঠিয়েছে। বাহ, নন্দন একদম আইকনিক ট্র্যাপে ফেলার জায়গা। ঠিক আছে, দিয়াকে আমি নন্দনের টিকিট কাউন্টারের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছি। নীল যেন ঠিক সময় পৌঁছায়। ডান। নীলকে আমি বলে দিচ্ছি যে দিয়া ওর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করতে যাচ্ছে। ব্যাস, তারপর দুজনে মুখে মুখে মুখোমুখি হোক আর নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়ে ব্যাক টু প্যাচ আপ করুক। থ্যাংক ইউ সন্দীপদা, আপনি ব্যাঙ্গালোরে বসে হলেও কাজের কাজটা করলেন। আরে ছাড়ুন তো, ওদের প্যাচ আপটা হয়ে গেলে নীল যেন আমায় অন্তত কলকাতা এলে এক প্লেট ভালো বিরিয়ানি খাওয়ায়। ব্যাস। পরিকল্পনা একদম পাক্কা। রেশমি আর সন্দীপ দুই মাস্টার মাইন্ডের হাত ধরে শুরু হলো অপারেশনের প্রথম ধাপ। এবার দেখার নন্দনের শান্ত পরিবেশে দাঁড়িয়ে সুভাষ গ্রামের দুই ঝোড়ো প্রেমিকের আবার সেই পুরনো খুনসুটি আর ভালোবাসা ফিরে আসে কিনা। কলকাতার নন্দন চত্বর। বিকেলের মিষ্টি রোদ এসে পড়েছে নন্দনের ইঁটের গায়ে। চারিদিকে শিল্পরসিক আর প্রেমিক প্রেমিকাদের ভিড়। টিকিটের কাউন্টারের সামনে একটা লম্বা লাইন, আর তার চারপাশে একটা থামে দাঁড়িয়ে রয়েছে নীল। বুকের ভিতর ধুকপুকানি। সন্দীপদা নাকি খবর পেয়েছে দিয়া এখানে কোন নতুন ছেলের সঙ্গে ডেটে আসছে। রাগে জ্বলনে নীলের চোখ মুখ একদম লাল। ঠিক সেই সময় রেশমির সঙ্গে হাঁটতে হাঁটতে নন্দন চত্বরে ঢুকছে দিয়া। চোখে হালকা কাজল, মুখটা একটু বিষণ্ণ। হঠাৎই দুজন দুজনের মুখোমুখি। সময়ের চাকা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওয়াও, বাহ বাহ বাহ, ভেরি গুড। তা ম্যাডাম, ব্রেকআপের প্রথম সপ্তাহটুকু পার হতে না হতেই একদম সোজা নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটে? তা সুভাষ গ্রাম থেকে এত দূর নন্দনের ভিড়েই নতুন পাত্রকে ডাকতে হলো? ছি 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 দিয়া, অন্তত দুটো দিন তো সময় নিতে পারতিস। বয়ফ্রেন্ড? কোন বয়ফ্রেন্ডের কথা বলছিস তুই নীল? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? রেশমি আমাকে বললো একটা জরুরি কাজের জন্য নন্দনে আসতে, আর তুই এখানে দাঁড়িয়ে আমার নামে কুৎসা করার চেষ্টা করছিস? ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, তার মানে ব্রেকআপ করার পর তুই নন্দনে এসে মেয়ে দেখছিস, তাই তো? এই, একদম বাজে কথা বলবি না। এখন রেশমির দোহাই দেয়া হচ্ছে। সন্দীপদা আমাকে স্পষ্ট ফোনে বলল যে তুই এখানে কার সঙ্গে নাকি ডেট করতে এসেছিস, আর আমি চোখে আঙুল দিয়ে দেখতে এলাম তোর সেই নতুন ভালোবাসাকে। রেশমি, এসব কি হচ্ছে বলতো? তুই আমাকে কেন এখানে নিয়ে এলি? আর আর এই পাগলটা কি সব আলতু ফালতু বকছে? এখন পাগল না অমনি, বল। রেশমি পাশে দাঁড়িয়ে সবটাই শুনছিল, তবে এবার আর নিজেকে সামলাতে না পেরে হো হো করে হেসে ফেলল। আহা, তোরা দুজন না সত্যি প্রেসিডেন্সির নাম ডোবাবি, দুটো গাধা কোথাকার। আরে শোন, এখানে কোনো নতুন বয়ফ্রেন্ডও নেই আর কোনো ডেটও নেই, পুরোটাই একটা অপারেশন প্যাচ আপ। অপারেশন প্যাচ আপ মানে? নীল আর দিয়া একে অপরের দিকে তাকায়। নীলের রাগ নিমেষের মধ্যে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হয় একরাশ লজ্জা আর তীব্র ভালোবাসা। দিয়াও নীলের চোখ দুটো দেখে নিজের অনুশোচনা আর লুকিয়ে রাখতে পারে না। সত্যি দিয়া, তুই ঠিক বলছিস? তুই কারোর সঙ্গে মিট করতে আসিসনি? তোকে ছাড়া আমি আর কার সাথে মিট করতে যাই বল? আমি তোকে কতটা ভালোবাসি তুই সত্যি বুঝিস না নীল। অহেতুক সন্দেহ করে তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। আর আমিও তোকে পজিটিভনেসের চাপে আটকে রাখতে চেয়েছিলাম। আমার নিজের ভিতরে অহেতুক ভয়গুলোকে তোর উপর চাপিয়ে দিতাম। বিশ্বাস কর দিয়া, তোকে ছাড়া এই কদিন আমার লাইফটা সত্যি কিরকম একটা বিট গাজর সেদ্ধ করা ওই আলুর চপের মতো হয়ে গিয়েছিল। তুই না একটা আস্ত পাগল নীল। নীল মিষ্টি হেসে দিয়ার নাকে আলতো আঙুল ছুঁয়ে সেই পুরনো খুনসুটি ড্যামেজ ফিরিয়ে আনে। দুজনের চোখের চাহনিতে তখন আবার সেই আগের নিখাদ প্রেম। ঠিক সেই মুহূর্তে নীলের পকেটে ফোনটা আবার সশব্দে বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে সন্দীপদা। হ্যালো সন্দীপদা। কিরে ছাগল, মিসাইল ঠিক জায়গায় গিয়ে হিট করেছে তো, নাকি এখনো বসে ডেরিভেটিভের ইকুয়েশন মেলাচ্ছিস? প্যাচ আপ হলো? একদম জেনুইন প্যাচ আপ সন্দীপদা। এই থ্যাঙ্কস রে, তুই না থাকলে আজ যে কি হতো কে জানে। এই রাখ তোর থ্যাঙ্কস। শোন,
আসল কথাটা শোন, তোদের প্যাচাপ তো করালাম, কিন্তু ওই ওদিকের ওই রেশমি মেয়েটা কিন্তু বেশ কড়া মেজাজের হলেও মানে মারাত্মক জেনুইন রে, হেভি অ্যাটিটিউড। তা বলছিলাম কি মানে একটু লাইন টাইন করিয়ে দেওয়া যায় না? মানে ব্যাঙ্গালোর টু কলকাতা কিন্তু এখন খুব বেশি দূর নয়। সন্দীপদা, তুই রেশমির সঙ্গে শেষে লাইন মারবি? ভাই, মেয়েটা কিন্তু পাশেই দাঁড়িয়ে, আর ও কিন্তু তোকে চাউমিন খাওয়ার নাম করে এক চড়ে ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবে বলে রাখলাম। আরে আরে ট্রাই করতে ক্ষতি কি? তুই শুধু একটু রুটটা ক্লিয়ার করে রাখ, ব্যাস, বাকিটা আমি দেখে নেব। চল এখন বিরিয়ানির টাকাটা পেটিএম কর। নীল হাসতে হাসতে ফোনটা কেটে দেয়। অন্যদিকে দিয়া তখন রেশমিকে একটু একটু করে একপাশে টেনে নিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে সন্দীপদার কথা। রেশমির মনে তো তখন ভালোই লাড্ডু ফুটছে। ভুল আর কি করলাম বল, ছেলেটা কিন্তু বেশ চটপটে আর ইন্টারেস্টিং, মগজটা খাসা। আর তাছাড়া তোদের মতো ন্যাকা রোমিও জুলিয়েটদের সামলাতে গেলে এরকম একটা বুদ্ধিমান ছেলেরই তো দরকার, তাই না? ওহো, তাহলে ব্যাঙ্গালোরের কানেকশন আগেই পাকা হয়ে গেছে। জানিস তো, সন্দীপদাও কিন্তু তোর ব্যাপারে ইন্টারেস্টেড, নীলকে বলেছে। বলিস কি? তাহলে তো কানের দুলটা এইবার ব্যাঙ্গালোর থেকেই পার্সেল হয়ে আসবে মনে হচ্ছে। নন্দনের কংক্রিট চত্বরের ওপর তখন বিকেলের আলোটা ধীরে ধীরে সোনার মতো ঝরে পড়ছে। সুভাষ গ্রামের দুই ঝোড়ো প্রেমিকের প্রেম আবার ফিরে পেল তাদের চেনা খুনসুটি আর অগাধ বিশ্বাসের আশ্রয়। আর সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে অলক্ষ্যে শুরু হয়ে গেল ব্যাঙ্গালোর আর কলকাতার মাঝে আর একটা মিষ্টি গল্পের নতুন অধ্যায়। সেই সঙ্গে শেষ হলো আজকের দ্বিতীয় গল্প, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বাই দ্য ওয়ে, এই গল্পটার লেখক ছিলাম আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর আমার সঙ্গে গল্প পাঠিয়েছিল অন্তরাও। আর অন্যান্য চরিত্রে আমি অর্থাৎ প্রীতম আর সঙ্গে অন্তরা ছিলাম নীল আর দিয়ার ভূমিকায়। সঙ্গে সন্দীপের ভূমিকায় ছিল সায়ন আর রেশমির ভূমিকায় তানিশা। তাহলে চলো, আজ ইতি টানতে হচ্ছে, তবে দুটো গল্প ব্যাক টু ব্যাক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট এই গল্পটাকে একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর অবশ্যই পরিচিত পরিজনদের সঙ্গে শেয়ার করতে হবে। আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না, হাইপ করে দিও কেমন? চলো এবার চলে আসবো গত পর্বের যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তবে তার আগে আর একটু অপেক্ষা করো, আজ কিন্তু থাকছে দুখানা প্রশ্ন, যার প্রথম 3 জন সঠিক উত্তরদাতা পাবে আমাদের তরফ থেকে কিছু সারপ্রাইজ গিফট। অবশ্য বাকি 10 জন প্রথম সঠিক উত্তরদাতার নাম ঘোষণাও করব আগামী সপ্তাহে। যাই হোক, এবার নাম ঘোষণাটা সেরে ফেলি। পূজা, বিদিশা জাতি, ঈশানী ঘোষ, প্রতিষ্ঠা দে, সায়ন্তনী মণ্ডল, সুপ্রিয়া মাঝি, শম্ভু ভৌমিক, মধুমিতা চ্যাটার্জি, বিপাশা বাগ, শিউলি, লিপিকা জানা, অপর্ণা সামন্ত, রিয়া দাস, ঝুমা মণ্ডল, সৌমেন পাত্র, কৃষ্ণা রয়চৌধুরী সহ অনেকেই। এবার চলে আসবো আজকের দুটো প্রশ্নে। প্রথম প্রশ্ন থাকছে নষ্টনীর থেকে। প্রথম প্রশ্ন, কুশল মৌমিতার সঙ্গে ক্যাফেতে গিয়ে কি ফ্রাই খেয়েছিল? জানি উত্তরটা সহজ তো, তাই চটপট সময়ের অপেক্ষা করো না, লিখে ফেলো সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। তবে তার আগে শুনে নাও দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, দিয়া আর নীল কোন ইউনিভার্সিটিতে পড়তো? তাহলে আর সময়ের অপেক্ষা না করে চটপট উত্তর দাও। প্রথম 3 জন জিতে নিতে পারবে সারপ্রাইজ গিফট আমাদের তরফ থেকে। আর বাকি প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী সপ্তাহে। চলো আজ তাহলে বিদায় জানাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী মঙ্গলবার ভালোবাসার মরশুমে, আর তারপর আবার আগামী শুক্রবার এবং আবার আগামী শনিবার শুধুমাত্র গল্পের মরশুমে। ভালো থেকো সবাই। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে গল্পের মরশুমকেও সঙ্গে রাখতে ভুলো না।